আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? কে কে জয়েন করে ফেলছো একটু জানাও আমাকে। আহ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? সবাই কেমন আছো? কোথা থেকে জয়েন করছো একটু আমাকে জানায় দাও। আমাদের সাথে এক সপ্তাহ পরে আবার আজকে ক্লাস নিতে আসলাম। দীর্ঘ এক সপ্তাহ পর তোমাদের সাথে আবার দেখা আমার। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখছি তোমাদের কিন্তু অনেকেই জয়েন করে ফেলছো। দ্রুত দ্রুত ভাবে সবাই জয়েন করে ফেলছো কিন্তু, যদিও আমাদের এখনো 9টা বাজিনি। আমরা আজকে একটু আগেই জয়েন করে ফেললাম যাতে তোমাদের সাথে একটু কথা বলতে পারি। দেখছি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো। অনেকে বলছে আমার আপনার পড়া ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ যাদের ভালো লাগে। কুদ্দুস 2.0 কেমন আছে? কুদ্দুস 2.0 খুবই ভালো আছে। সে আস্তে ধীরে বড় হচ্ছে, তাকে আমরা লালন পালন করে বড় করছি। সে আশা রাখা যায় যে খুব শীঘ্রই সে হাঁটতে শিখে যাবে। আমার বাসা কোথায়? আমার বাসা ভাইয়া পৃথিবীতে। আমি মঙ্গল গ্রহের কেউ না, আমি পৃথিবীরই একজন মানুষ। তোমরা যেথায় থাকো আমিও সেথায় থাকি। আচ্ছা, নির্জন আহমেদ, সে বলছে সে আজকে আমার ক্লাসে প্রথম আসছে। তোমাকে স্বাগতম জানাই আজকের আমার এই ক্লাসে। তুমি আসছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। অনেকেই কিন্তু আসতেছে, দেখছি প্রায় 250 পার হয়ে যাচ্ছে কিন্তু, এবং খুব দ্রুতই বাকিরাও কিন্তু জয়েন করে ফেলবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি কি পড়াবেন অবশ্যই তোমাদেরকে সেটা তো জানাবোই। আজকে কি কি পড়াবো সেটা জানাবো। তার জন্য যেটি করতে হবে, আমার সাথে থাকতে হবে। তাহলেই হয়তোবা তুমি সেই বিষয়গুলো জানতে পারবে যে আজকে কি কি শিখাবো। একজন লিখছে ফার্স্ট ক্লাস না করে এটা করলে হবে। আহ কিছু কিছু জায়গায় হয়তোবা তুমি আটকে যেতে পারো, তবে আমি চেষ্টা করব যে কিছুটা অংশ যাতে রিক্যাপ করি, যাতে তুমি বুঝতে পারো। আপনার এনাম 2.0 কোথায়? সে আসলে বড় হচ্ছে, এখনো সে হাঁটতে পারে না। তাকে আমরা লালন পালন করছি, নিয়মিত তাকে ব্যাটারি দিচ্ছি। ব্যাটারি থেকে সে আসলে চার্জ নিচ্ছে, এবং তাকে সেই এনার্জি ব্যবহার করে সে ধীরে ধীরে বেড়ে উঠছে। এবং তোমাদের দোয়া থাকলে সে খুব দ্রুতই হাঁটতে শিখে যাবে। আচ্ছা, 375 জন কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। একজনে লিখেছে রোবট কবে বানানো শিখাবেন? তুমি আর একটু বড় হও এবং ওই অপেক্ষা করো, তাহলে হয়তোবা তোমাদের যে কোনো দিন একটু আমি শিখাই দিতে পারি যে কিভাবে আসলে রোবট বানানো যায়। ঠিক আছে। একজন লিখেছে ভাইয়া পড়াশোনার যুদ্ধে আসলে একটু পিছিয়ে পড়েছি, আমি কি কামব্যাক দিতে পারবো? তাদের জন্য বলবো যারা ভাইয়া একটু পিছিয়ে পড়ছো বিভিন্ন সময় বিভিন্ন কারণে, তাদের জন্য একটাই আমার পরামর্শ থাকবে। সেটা হলো যে জীবনের যে কোনো মুহূর্ত থেকে আসলে কামব্যাক দেওয়া সম্ভব। তোমার মধ্যে সে কনফিডেন্সটা থাকতে হবে। কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবা যে কামব্যাক দেওয়ার জন্য তোমাকে শুরু করে ফেলতে হবে। যারা এই কাজটা করে যে ধরো তুমি নেক্সট দিন বা আগামীকাল থেকে একটা জিনিসের পরিবর্তন আনতে চাও, এটা আসলে ভুল। তুমি কখনোই সেই পরিবর্তন আনতে পারবে না। কেন না জানো? তোমার কাছে সারা জীবন মনে হবে যে কালকে থেকে শুরু করব, কালকে থেকে শুরু করব। কিন্তু তুমি যদি আসলেই কামব্যাক আনতে চাও তোমার জীবনে, এই মুহূর্ত থেকে, তুমি যেই মুহূর্ত থেকে তোমার কামব্যাক করার ইচ্ছা, সেই মুহূর্ত থেকে তুমি জোর করে হলেও যদি তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারো, তাহলে তুমি কামব্যাক করতে পারবে। যাদের লাইফে আর কালকে আসলো না, তাদের জীবনে আসলেই অশনি সংকেত আসতে পারে। তো চেষ্টা করবা যে যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, তাহলে অবশ্যই যেই মুহূর্ত থেকে সেই চিন্তা ভাবনা তোমার মধ্যে আসতেছে তখন থেকেই শুরু করে দেওয়া। তাহলেই তোমার মধ্যে আসলে পরিবর্তন আসবে। তো আমাদের 551 জন কিন্তু চলে আসছে। তো আসলে আমাদের ক্লাসটা শুরু করে দেওয়া উচিত। তো গত ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষার প্রথম পর্ব সেটা আমরা শেষ করেছিলাম। প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা কবে থেকে শুরু হলো? কোন ধরনের প্রোগ্রামিং ভাষা?
বেশি ব্যবহৃত হয়, তারপরে এই প্রোগ্রামিং ভাষা থেকে আসলে যখন মেশিন কিভাবে বুঝে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছি। যারা বিগত ক্লাসটা করো নাই বা কোনো কারণে মিস হয়ে গেছে, তাদের জন্য একটা জিনিস বলবো যে তোমরা লাস্ট ক্লাসটা একটু দেখে নিবা। তোমাদের রেকর্ডিং ক্লাসটা রয়েছে, সেখানে তোমরা হয়তোবা একটু স্পিড বাড়িয়ে নিতে পারো। 1.5x অথবা 2x এ তোমরা জাস্ট ভিডিওটা দেখে নিলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আরো সহজ পদ্ধতি যদি বলি, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয় ক্লাস শেষে, সেটাও একটু চোখ বুলিয়ে নিতে পারো। এতে কি হবে, তোমার জন্য পুরো অধ্যায়টা বোঝাটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা আসলে শুরু করি। যেমনটা বললাম যে আজকে প্রোগ্রামিং ভাষা পর্ব 2, তার মানে আমরা দ্বিতীয় পর্বে গমন করছি। তো যারা অলরেডি আমাকে চিনে ফেলছো, তারা আমার নামটা হয়তোবা জানো। আর যারা হয়তোবা আজকে নতুন আসছো এবং আজকে আমার ক্লাসটা নতুন করতেছো বা প্রথমবারের মতো আমার চেহারাটা দেখতেছো, তাদের জন্য একটু আমি নাম পরিচয়টা একটু দিয়ে দেব, যে আসলে আমি কে, কি করি, সে সম্পর্কে হালকা একটু ধারণা। তো আমার নাম মোহাম্মদ রোমান খন্দকার, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা তো এত বড় নাম আমাকে ডাকার দরকার নেই, তোমরা আমাকে যেই নামে ডাকতে পারো সেটা হলো রুমান ভাইয়া। তোমরা আমাকে রুমান ভাইয়া বা স্যার, যেইটা তোমার ইচ্ছা, যেইটা তোমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি, সেটা আমাকে বলতে পারো। তো আমার নাম হলো রুমান, তো ভাইয়া অথবা স্যার যেটা বলতে পারো। পড়াশোনা কোথা থেকে করেছিলাম? পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চমৎকার একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হলো রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মানে রোবট নিয়ে খেলাধুলা করে এই ডিপার্টমেন্টটা। তো সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করে একদম শেষ, পড়াশোনা শেষ। তো সেখানে খুব সুন্দর দিনকাল কেটেছিল আমার। এছাড়া যদি আরেকটু নিজের বর্ণনা দিতে চাই, বিগত 6 বছর ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে স্টুডেন্ট পড়ানো হয়। সেই পড়ানোর অভিজ্ঞতাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি মাত্র বলা যায়। তো অনেক স্টুডেন্ট পড়িয়েছি বিগত সময়গুলোতে। তো সেই সম্পর্কে আরো তোমরা জানবা। তোমরা যেহেতু আমার সাথেই আছো, অবশ্যই সে সম্পর্কেও তোমরা জানতে পারবা। আর আমি এখানে তো আইসিটি ক্লাস নিচ্ছি, তো এইতে আসলে তেমন একটা সময় আমরা ব্যয় না করি, আমরা সামনের দিকে আগাই। ওকে, তো প্রতিটা ক্লাসের শেষে, মানে প্রতিটা ক্লাসের শুরুতে আমরা আসলে একটা জিনিস সবারই জিজ্ঞেস করা থাকে, যে আজকে আমরা কি কি শিখবো। তো তোমাদের পক্ষ থেকে আমি এখানে এক এক দিন এক একজন ক্যারেক্টারকে নিয়ে আসি। আজকে আমার পিকাচু, এটা হয়তোবা তোমরা যখন ছোট ছিলে পোকেমন হয়তোবা দেখছো, যে পোকেমনের একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল, সেটা হলো এই পিকাচু। সেই পিকাচু আজকে তোমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করতেছে আজকে আমরা কি কি শিখবো। তো পিকাচুর উত্তর এবং পিকাচুকে এবং তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে আজকে আমরা কি কি শিখবো। আজকে আমরা শিখবো ডেটা টাইপ, ধ্রুবক বা কনস্ট্যান্ট, চলক বা ভ্যারিয়েবল এবং অপারেটর। এই 4টা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ প্রোগ্রামিং শিখতে গেলে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজই আমরা শিখি না কেন, সেক্ষেত্রে এই 4টা জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট। এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমাদের জানা লাগবে। কারণ এটা না জানলে তুমি আসলে ভালো প্রোগ্রামার হইতে পারবা না আসলে। তো এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো আমরা সামনের দিকে যদি একটু আগাই, তো এখানে একটা এনাম ভাইয়ের পক্ষ থেকে একটা মেসেজ আছে। যারা আর কি নিয়মিত পড়াশোনা করতে চাও না, তাদের জন্য একটা মেসেজ। তিনি কি মেসেজটা দিয়েছেন, সবাই ভালো মতো পড়বা, নাইলে এই পোলাডার মতো তোমার উপরেও তাল ফেলানো হবে। তো তুমি দেখতে পাচ্ছ এনাম ভাই একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারি দেওয়ার পর তিনি তোমাদের রায়হান ভাই, হয়তো তোমরা তাকে দেখেছো, হয়তো অনেকে দেখো নাই। তিনি আমাদের বিজিএস এর টিচার বা মেন্টর যেটাই বল না কেন, তার উপরে কিন্তু একটা বিরাট তাল ফেলানো হয়েছে। এখন এই তাল ফেলানোর শব্দ অথবা তার মাথায় এত জোরে ফেলানো হয়েছে যে সে দেখো হা করে ফেলছে, দেখতে পাচ্ছ? তো এইটা আসলে তোমাদের জন্য একটা মেসেজ। যারা ঠিক মতো পড়বা না, তাদের উপরেও কিন্তু এনাম ভাই এইভাবে কি করবে, তাল ফেলাবে। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা যাতে ঠিক মতো পড়ো, নাহলে তোমাদের ধরো যে তুমি ঠিক মতো পড়তেছো না,
হঠাৎ করে দেখবা যে আকাশ থেকে ঠুস করে একটা তাল এসে তোমার মাথায় পড়বে। বুঝতে পারছো? ওকে, আমরা তাহলে সামনের দিকে একটু আগাই, বেসিক আলোচনা থেকে শুরু করব। প্রথমে আসি ডেটা টাইপ। ঠিক আছে? আচ্ছা, ডেটা টাইপ এটা আসলে আমরা যদি সি নিয়েই আলোচনা করি, আমরা আসলে আজকে সি ভাষা নিয়েই আলোচনা করব এবং এটার যে ডেটা টাইপগুলো আছে সেটা আমরা সি নিয়েই মোটামুটি কথা বলবো। তো সিতে প্রধানত আমরা যদি কথা বলি তাহলে 4 ধরনের ডেটা টাইপ আছে। ঠিক আছে? 4 ধরনের ডেটা টাইপ আছে। কি কি ডেটা টাইপ আছে? একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং নাম্বার, যেটাই বল না কেন, আরেকটা হলো ডাবল প্রিসিশন, আরেকটা হলো ক্যারেক্টার। এটা প্রধানত। আরো কয়েকটা আছে যেটা আসলে তোমাদের আপাতত না জানলেও চলবে, তবে প্রধানত বা মূলত যদি বলি তাহলে এই 4টাকে একটু বেশি ব্যবহার করা হয়। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা এই চিত্র দেখে বা এখানে যেই ধরনের কথাগুলো লেখা আছে সেই ধরনের কথা দেখে তোমার কাছে কি মনে হয় যে ডেটা টাইপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তোমরা কি আমাকে সেই উত্তরটা দিতে পারবা? একটু তোমরা যদি নোট করো তাহলেও কিন্তু ভালো হয়। তোমরা নোট করতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা কিন্তু তোমাদের নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এটা তোমাদের আমাদের এখানে যে পরীক্ষাগুলো হয় সেখানে কোনো না কোনো একটা পরীক্ষা তুমি এমসিকিউতে পাবা। জাস্ট এই স্লাইডের অংশটুকু থেকেই। তো তুমি একটা এখান থেকে একটা কাজ করতে পারো। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে তুমি হয়তোবা তোমার আ এমসিকিউতে তুমি পেরে যেতে পারো। তো একটা খুব সুন্দর একটা জিনিস। যারা নোট করতে চাও তারাও নোট করে ফেলতে পারো। বিশেষ করে কোন ধরনের ডেটা টাইপ কতটুকু জায়গা দখল করে। একজন লিখছে, ভাইয়া আগের ক্লাসটা করতে পারিনি, এটা করতে পারবে? হ্যাঁ, করতে থাকো ভাই, তুমি বুঝতে পারবে আশা করি। আর বিগত ক্লাসটা একটু দেখে নিও। ঠিক আছে? অনেকে কিন্তু নিয়ে ফেলছো। এখন আমি একটু বলবো, তার আগে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে ডেটা টাইপ বলতে আসলে কি বোঝাচ্ছে, দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, বলে দেবো ভাই। অনেকে অনেক ধরনের কিন্তু উত্তর লিখছো। ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস বলি। দেখো, এখন দেখো, ডেটা কিন্তু বিভিন্ন ধরনের ডেটা হয়, তাই না? বিভিন্ন ধরনের ডেটা হয়। ধরো তুমি যদি একটা টেক্সট ডেটা লিখো, সেটাকে তুমি যদি সেভ করো, সেটা তোমার মোবাইলে যে ধরনের জায়গা দখল করে, তুমি একটা মুভি নাও, সেটা কিন্তু সেম ধরনের জায়গা দখল করে না। তেমনি তুমি একটা ছবি নাও, সেটাও কিন্তু সেম ধরনের জায়গা দখল করে না। তো এটা আসলে এক এক ধরনের, তোমার মনে করো কন্টেন্টের ফরম্যাট, তেমনি ডেটার কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আছে। এখন ডেটার ফরম্যাট বলতে আসলে কি বোঝায় সেটা তোমার একটু বুঝতে হবে। এখন ধরো, ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কেমন, আমরা যদি একটু লিখি, ধরো ঠিক আছে, পূর্ণ সংখ্যাগুলা কেমন, ধরো পূর্ণ সংখ্যা ধরো এরকম হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 100 হইতে পারে, তারপরে ধরো 99 হইতে পারে, তারপরে কি হইতে পারে, ধরো যে 55। তার মানে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো আসলে পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলা ব্যবহার করা আসলে সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, দুইটাই আমরা আলোচনা করব। এখন একটা জিনিস দেখো, এই পূর্ণ সংখ্যা যখন আমরা এই সি ল্যাঙ্গুয়েজে, মানে প্রোগ্রামিং এর সি ভাষায় ব্যবহার করি, তখন এই পূর্ণ সংখ্যার একটা রেঞ্জ আছে। রেঞ্জ বলতে বোঝায় সে কি পরিমাণ জায়গা দখল করে। তুমি যখন একটা জিনিস লিখবা, ধরো এরকম লিখলা পরীক্ষার হলে, বা তুমি লিখলা এরকম a ইকুয়াল টু 2, তার মানে তুমি একটা ভ্যারিয়েবলে 2 রাখতেছো। 2 মানে কি? ইন্টিজার। এখন ইন্টিজার, একটা ইন্টিজার রাখতে কি পরিমাণ জায়গা দখল করে? এই যে 4 বাইট পরিমাণ জায়গা কিন্তু সে কি করে? দখল করে ফেলে। তাহলে 4 বাইট পরিমাণ যদি জায়গা দখল করে, যেটার মানে হলো 32 বিট, তার মানে একটা ইন্টিজার 32 বিট পর্যন্ত কি করতে পারে? জায়গা দখল করতে পারে। এখন এই 32টা বিট দিয়ে আমাদের কি কি হয়? 32টা বিট দিয়ে আসলে আমরা যদি
কম্পেয়ার করি তাহলে আমাদের যেটা হবে সেটা হলো, দেখো এই যে সংখ্যাটা এত থেকে এত পর্যন্ত যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ পর্যন্ত এই 4 বাইট বা 32 বিট জায়গাটা দখল করে থাকে, বা তুমি এটার একটা রেঞ্জ বলতে পারো। সেই রেঞ্জের মাধ্যমে তুমি এত পরিমাণ ডেটা আসলে এই ইন্টিজারের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারবা। এবার আসি ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়, সেখানে দেখো সুন্দর লেখা আছে ভগ্নাংশ। তার মানে তুমি এটার মাধ্যমে ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে সেটাকে তুমি ডিক্লেয়ার করতে পারবা। জিনিসটা কেমন হতে পারে, ধরো যেমন এখানে 2 ছিল, তুমি এখানে 2.33 লিখতে পারবা, অথবা 3.71। এভাবে করে যে সকল ভগ্নাংশ সংখ্যাগুলো আছে সেগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমাদের ফ্লোটিং পয়েন্টটা লাগে। এবং ফ্লোটিং পয়েন্টের একটা রেঞ্জ আছে, ঠিক আছে? এখানে দেখো একটা রেঞ্জ বলে দেওয়া আছে। তো এই রেঞ্জগুলো আমরা যদি একটু দেখি, এই যে এটা দেওয়া আছে, এটা থেকে এত 3.4। এখানে একটা ভুল হয়। একটা ভুল হয় কি, দেখো রেঞ্জটা তোমাদের বইতেও সেম দেওয়া আছে, তোমরা যে কোনো বই দেখো না কেন এভাবে লেখা যে 3.4 ই -38। এখন এটার আসলে এক একজন এক এক ভাবে ভাবো যে এটা আসলে মানে কি ভাই। এখানে যেমন একটা রেঞ্জ দিয়ে দিলেন 2 টু দি পাওয়ার 15, তাহলে আমি তো বুঝি যে 2 এর উপরে যদি 15 আমি পাওয়ার দেই তাহলে যে রেজাল্ট আসবে তত থেকে তত রেঞ্জ। এইটা মানে আসলে কি বুঝাবে? তো এইটা আসলে আমি অনেকে আবার একটু মনে করে চালাক আছে, সে তখন ভাবলো যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তার মানে পাওয়ার কিছু একটা। তো তারা একটা করলো কি, তারা ভাবলো 3.4 যেহেতু ভাইয়া ই আছে তার মানে এক্সপোনেনশিয়াল কিছু একটা হবে, তো তারা অনেকে এটা এরকম লিখলো। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এইটা মানে কি, এইটা কিনা তোমরা একটু আমাকে জানাবা। এইটা এইগুলো দেখে তো আমার মাথা ঘুরে আচ্ছা, তোমাদের কিন্তু রায়হান ভাই চলে আসে। কিছুক্ষণ আগে রায়হান ভাইয়ের মাথায় দেখছো কি পড়ছিল, তাল। মাথা এখনো ব্যথা করতেছে আমার। তার কিন্তু এখনো মনে করো যে মাথা ব্যথা করতেছে। সে কিন্তু ঠিক মতো আইসিটি পড়তো না, যেহেতু এটা ঠিক। তাও আমি আইসিটিতে 93 পাই গেছে, না পড়ি। কত পাইছেন ভাই? 93। 93। এই যে 7 কিন্তু পায় নাই, 7 কিন্তু মিস চলে গেছে। যদি আজকে আমার ক্লাসগুলো করতো তাহলে ওই দেখো 100-তে 100 পাইতো। 100 পাই যেতাম আর কি। আমার কপাল ভালো, যে আর কপাল খারাপ যে আমি নোমানের ক্লাস পাই না। নোমান যদি থাকতো হ্যাঁ, আমি কিন্তু 100-তে 100-তে 100 পেয়ে ওয়ালাইকুম যেতাম। আসসালাম। ওরা আমার চিনে? অনেকে, হ্যাঁ অনেকে চিনে, তোমার ভাইকে কিন্তু চিনে ফেলছে। আমি জিজ্ঞেস করছিলাম যে রায়হান ভাইকে চিনেন কিনা, হ্যাঁ। তো সবাই কিন্তু লিখছে। একজন লিখেছে ভাইয়া কত কিউট। আচ্ছা, ভাইয়া কিন্তু আসলে কিউট। না না, আমরা সবাই কিউট। সো আল্লাহ। সো এই তোমরা কিন্তু এক একটা করে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে ক্লাস আসলে আমরা কি ওই ছবিটাতে একটু ফেরত যাব কিনা? আমরা একটু ফেরত যাই। এসব কি চলতেছে? আমরা যদি একটু ফেরত যাই। হ্যাঁ, এই কি? এই মানে এটা কি? দেখতেছো? এটা কি? মানে আমি তো বুঝলাম না ভাই। আরে আমার সাথে ম্যাচ করতেছে না। এটা কিন্তু আমি না। হ্যাঁ? এটা কিন্তু আমি না। আসলে এটা সে কিন্তু স্বীকার করছে না, কিন্তু এটা কিন্তু আসলে রায়হান ভাই। এগুলা হচ্ছে চক্রান্ত। যাই হোক। বিরোধী দলের। বিরোধী দলের চক্রান্ত আরকি। ঈদের পরে তুমুল আন্দোলন হবে আরকি। হ্যাঁ। তুমুল আন্দোলন হবে ঈদের পরে। তাহলে আমাদের কোরবানি ঈদের পরে আমরা আন্দোলনে একটা আমি কি বলছি কোন ঈদের পর? ও আচ্ছা, সেটা তো বলা হয় নাই। আচ্ছা। তো যেটা হচ্ছে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আমি একটু কম পারি তো। তো যার কারণে হচ্ছে নোমানের পাশে আমার সিট, পাশাপাশি সিট ভাগাগুলো। ওদিকে যে এত কঠিন, কঠিন জিনিস বলে আমার মাথার উপর দিয়ে দেয়। তারপরে ও আমার মাথার ভিতরে ভাই এটা কিভাবে? আল্লাহ এভাবে হয়, এটাই হয়। তো তোমরা যদি নোমানের ক্লাস ঠিকঠাক মতো করো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আইসিডি তে তোমাদের ক্লাস মিস হবে না। কারণ আমি আমার মতো একজন নুব যদি বুঝি যে এই নোমানের যে সহজভাবে বোঝাই দেয়, এই ইন্টিজার ডেটা টাইপ কিন্তু অবশ্যই আসে। পরীক্ষার মধ্যে ডেটা টাইপ তুমি যদি পড়ো, অবশ্যই তোমার ডেটা টাইপ গুলো তোমার হচ্ছে 6th অধ্যায়ে লাগে আরকি। প্রোগ্রামিং খুবই কঠিন একটা বিষয়। এটা হচ্ছে তোমাদের কপাল ভালো যে একজন রোবোটিক্স ও কিন্তু রোবট বানাইতেও পারে আরকি। বুঝছো? তো তোমাদের এই জিনিসগুলা পড়ায়। আশা করি তোমরা অনেক, অনেক, অনেক বেশি একদম আপনার আরকি বন্ধু। হ্যাঁ, দেখা যদি বলো বন্ধু, বন্ধুই আরকি। আমি সিনিয়র, ও যখন জুনিয়র। ঠিক আছে বন্ধু। যাই হোক, তো তোমরা মজা করে পড়ো। কোনো সমস্যা যদি ফেস হয় জাস্ট নোমানকে একটা মেসেঞ্জারে লিখে ভাই এটা বুঝি নাই। কান্নাকাটি করে বলবা যে এবার বুঝাই দিবা। এমনিতে বললেও বুঝাই দিবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আমাদের এইচএসসি 26 ব্যাচ হচ্ছে আমাদের সবচেয়ে সেরা ব্যাচ আরকি। হুম তো হুম হুম শেখো। হুম। তো তোমরা কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ
অনেক সেরা করবা আরকি। একজন বলছে আমার ক্লাস করতেছে। আমার ক্লাস করতে হলে তুমি ওই যে ফ্রি দিয়ে সেরা যেকোনো একটা ক্লাসে ঢুকে যাবা আরকি। হ্যাঁ? আমি তো তারা এই তারপরে অনেক অ্যাডমিশনে কি মানে কোনো হ্যাঁ, বিজিএস তো থাকে? এডমিশন এ তো অবশ্যই। আমি হ্যাঁ, এডমিশন এ হ্যাঁ। জিকে পড়াই না। আমি তো এডমিশন এ জিকেই পড়ানোর জন্য শিখাতে আসছিলাম। পরে এখন সব ক্লাসে নেই আরকি। তো মানে তোমাদের অ্যাডমিশনে কিন্তু তুমি ভাইয়ের ক্লাস পাবা। ঠিক বিজিএস, আছে? জিকে তোমাদের মানে ক্লাস থাকবে। তো এটা কিন্তু খুবই মানে ভাই কঠিন লাগে। কারণ সাধারণ জ্ঞান হুম, কিন্তু হুম, নরমালি পড়া হয় না। হুম। তো ভাই কিন্তু জোস পড়ায়। তোমরা হয়তোবা দেখছো শিখবো আচ্ছা, গ্রুপে। যেটা হচ্ছে আমি বলতেছি তোমরা ভালো করে পড়ো। আমি আর তোমাদের টাইম নিচ্ছি না। হ্যাঁ। তোমাদের দেখতেছিলাম অনেক কঠিন বিষয় পড়াচ্ছে। সো একজন বলছে আমরা জমজ ভাই। হ্যাঁ, ভাই। তো তোমরা ভালো করে মেলায় পড়ো। হারিয়ে যাও হ্যাঁ, ভাই। যেকোনো বিষয় নোমান ভাই ইস দ্য বস। ওকে, টাটা। ওকে। ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম আরকি সেখানে একটু আবার যাই। তো তোমাদের এখানে প্রশ্ন করছিলাম যে এটা আসলে মানে কি এটা কিনা। ঠিক আছে? তো তোমরা আমাকে বলো যে 3.4 e টু দি পাওয়ার -38 এটা কি আসলে কিনা? অনেকে কিন্তু এটা ভাবো। আল্টিমেটলি কি এটা আসলে কিনা সেটা একটু আমাকে বলে দিও। দেখি। একটু বলে দাও। হ্যাঁ, তোমরা ঠিক ধরছো। এইটা কিন্তু মোটেও না। ঠিক আছে? এইটা কিন্তু মোটেও না। ঠিক আছে? এটা কিন্তু মোটেও না। এইটা কিন্তু না। তাহলে এটা আসলে কি বুঝায় ভাইয়া? এইটা বুঝায় হলো ভাইয়া, আমরা কোথায় ছিলাম? এখানে। এই কালারটা সুন্দর আছে। তো এইটা আসলে যেটা বুঝায় এটা হলো 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -38। তার মানে এটা হলো সায়েন্টিফিক ভাবে আমরা যেটাকে ব্যবহার করি বৈজ্ঞানিক যে পন্থা ওই পদ্ধতিতে আসলে লিখা হয়। তার মানে 10 টু দি পাওয়ার এত। এত পর্যন্ত আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তার মানে এইটা হইলো ঠিক। এটা একটু তোমাদের জানা দরকার। এটা কিন্তু অনেকেই ভুল করে। মেক্সিমাম স্টুডেন্টই এটার আসলে মানে বোঝে না। বইতেও কিন্তু আকারে লেখা থাকে। মানে এখানে বুঝাইতেছে এটা হলো 10 টু দি পাওয়ার এত। বুঝতে পারছো? এটা কিন্তু তোমাদের জানতে হবে। যে আজকের এই ক্লাসটা করছে সে কিন্তু এটা জেনে গেছো। নাইলে আজকের ক্লাসটা মিস গেলে এই জায়গাটা একটু ভুল থাকতো। বুঝতো? মানে 10 টু দি পাওয়ার সামথিং। মানে এই যে এটা। বুঝতে পারছো? এই যে দেখো লিখে দিছি। তার মানে উপরেরটা না, নিচেরটা হলো রাইট। 10 টু দি পাওয়ার সামথিং রেঞ্জ। ঠিক আছে? ওকে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ফ্লোটিং পয়েন্টের রেঞ্জও আপনি বলে দিলেন। তাহলে ডাবল আসলে কি? ডাবল আসলে কি? এটা আমাদের একটু জানতে হবে। ডাবলের মধ্যে ধরো তুমি দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত নিতে চাও। ধরো 0.00000000000000000000000 করতে করতে তোমার বাড়ি পর্যন্ত জিরো তুমি নিয়ে নিলা। ঠিক আছে? ধরো শিখর অফিস থেকে তোমাদের বাড়ি পর্যন্ত তোমাদের জিরো নিলা। তাহলে বিশাল দশমিকের পরে বিশাল দূরত্ব পর্যন্ত তুমি নিলা। তো তখন হলো ডাবল। কারণ এটা রেঞ্জ আরো বড়। রেঞ্জ আরো বড় কিভাবে বুঝলাম ভাইয়া? এইখানে দেখো খুব সুন্দর করে দেয়া আছে। দেখো 8 বাইট পর্যন্ত বা 64 বিট পর্যন্ত জায়গা দখল করে। কত বিট পর্যন্ত? 64 বিট। আর কত বাইট? 8 বাইট। তার মানে একটা জিনিস মনে রাখবা, এই দুইটাই কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে। ঠিক আছে? এই দুইটাই কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করে। এই দুইটাই ভগ্নাংশ নিয়ে কাজ করে। বাট একটার হলো জায়গা কম নেয়, আরেকটা হলো বড় জায়গা, মানে রেঞ্জটা বেশি। ঠিক আছে? রেঞ্জটা বেশি। রেঞ্জ বেশি থাকার কারণে ডাবলটা আমরা যখন দরকার পড়বে তখন আমি ব্যবহার করব। আর যদি না ছোট, এই যে দশমিকের পরে 4, 5, 10 ঘর আমি যদি নিতে চাই বা 3, 4 ঘর, তখন আমি আর কি ফ্লোটিং পয়েন্টটাই ডিক্লেয়ার করব। বুঝতে পারছো? এটা কিন্তু অনেকে বুঝে না। আচ্ছা, এখন একটু লিখি। তারপরে বলছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে তো বুঝতেই পারতেছো অক্ষর যেই জিনিসগুলা বোঝায়, যে কোনো অক্ষর ধরো এ বি এই ধরনের অক্ষর। তো এটার জন্য কি পরিমাণ জায়গা দখল করে ভাই? এটার জন্য জায়গা দখল করে হলো তোমার 1 বাইট বা 8 বিট। তো এটা আবার দুই ধরনের ভাইয়া। একটা হলো সাইন, আরেকটা হলো আনসাইন। সাইন মানে হলো যে তোমার পজিটিভ নেগেটিভ দুই দিকেই তুমি যদি ভাগ করতে চাও, তাহলে এটার রেঞ্জ কত ভাই? -2^7 থেকে 2^7 - 1। আর যদি আনসাইন বলো তাহলে এটা রেঞ্জ বেসিক্যালি এটা হলো 0 থেকে 2^8 - 1 আর কি। দাঁড়াও, এটা একটু সুন্দর করে লিখি। 0 থেকে -1। ঠিক আছে? এইটা হলো সেই রেঞ্জ।
ঠিক আছে, এটার রেঞ্জ হলো এটা। তার মানে 0 থেকে 2^8 - 1 বা 255 পর্যন্ত, 0 সহ 255 পর্যন্ত, এটা হলো রেঞ্জ। তো এই জিনিসটা একটু বুঝতে হবে। রেঞ্জ জিনিসটা কি ভাই? এই রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে, বুঝতে পারছো? এই রেঞ্জের উপরে যদি কোনো সংখ্যা ব্যবহার করতে যাই, তখন আবার এখানে জায়গা হবে না, বুঝতে পেরেছি? জায়গা হবে না। আবার একজনে লিখছে 3.4 10^, হ্যাঁ তোমারটা ঠিক আছে, ডক্টর আকাশ, তুমি অলরেডি ডক্টর হয়ে গেছো, তোমার নামে তুমি ডক্টর লাগাই ফেলছো, ভালো করছো। তো তোমার এটা ঠিক আছে, তুমি যেটা লিখছো সেটা ঠিক আছে। সাদিয়া আফরিন সেটাও ঠিক আছে, ঠিক আছে। 3.4 ওইটা দিলে 10^38 হবে, বুঝতে পারছো? এগুলা কোথায় ব্যবহার করতে হয়? যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই জিনিসগুলা আস্তে আস্তে বুঝতে পারবা। বাট আপাতত এমসিকিউ এর জন্য এটা একটু জেনে রাখো। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, তাহলে এটার উত্তর দিয়ে ফেলো তোমরা একটু, যে এটার উত্তর কি হবে, নিচের কোনটি ডেটা টাইপ? ঠিক আছে, আমরা তো ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম, তো তোমরা এটার উত্তর একটু দাও তো দেখি, পারো কিনা। নিচের কোনটি ডেটা টাইপ? এগুলা মনে থাকবে না ভাইয়া, কয়েকবার পড়ো ভাইয়া, পড়তে পড়তে দেখবে এগুলা মনে হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমামই কিন্তু রেজাল্ট বলে দিছো। তা আমরা একটু দেখি কি কি রেজাল্ট তোমরা বললা। তো আমিও একটু দেখি, নাড়াচাড়া করি তোমাদের সাথে সাথে। তো ফার্স্ট এরটা কি অ্যান্সার হবে? হবে না। প্রিন্টএফ কি হবে? হবে না। স্ক্যানএফ কি হবে? হবে না। তাহলে কোনটা হচ্ছে? সেটা হলো এই যে এটা, ঠিক আছে। ডাবল, ডাবল হলো আমাদের, যদি ভগ্নাংশ নিয়ে কাজ করি এবং একটা বিশাল ডেটা আমার দরকার হয়, রেঞ্জ বেশি দরকার হয়, তখন কিন্তু ডাবলটা আমরা ব্যবহার করতে পারি। পরেরটা, ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, এটা একটু বলো। ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, এটা তোমরা কিন্তু আমার একটু বলবা, ঠিক আছে। ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, এটার উত্তর দাও তো। ওকে, তাহলে কিন্তু যারা আমার ক্লাসটা একটু মনোযোগ দিছিলা, তারা কিন্তু এটা ধরে ফেলছো যে এইটা হলো 4 বাইট জায়গা দখল করে। 4 বাইট মনে রাখবা কিভাবে? ইন্টিজার 4 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবলে 8 বাইট, তার মানে ডাবল হয়ে গেছে। তাহলে ফ্লোটের ডাবল কত? 8, তাহলে 8 বাইট হলো ফ্লোটে, আর ক্যারেক্টারের জন্য 1 বাইট, শুধুমাত্র এটাই হলো এক্সেপশন, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, তারপরে আসছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। ফরম্যাট স্পেসিফায়ার মানে তুমি যখন তোমার প্রোগ্রামিং মানে কোড করবা বেসিক্যালি, তখন তো তোমার এই কম্পিউটারকে বুঝাইতে হবে যে আমি এখন ইন্টিজার ব্যবহার করতেছি, আমি এখন ফ্লোট ব্যবহার করতেছি, আমি এখন ডাবল ব্যবহার করতেছি, অথবা ক্যারেক্টার ব্যবহার করতেছি। তো প্রত্যেকটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু আছে। তো এইটা আপাতত একটু দেখো, পরে আমি এটা একটু এক্সপ্লেন করব যে এটা আসলে কি। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা, ঠিক আছে, নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। একটু একটা কি করো, একটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো, এটা একটু নোট করো। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য আসে, এমসিকিউ এর জন্য, যে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা। যেমন ক্যারেক্টারের জন্য পার্সেন্ট এই সাইনটা থাকে, তারপর সি। ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য LF, ঠিক আছে। এটা কিন্তু LF, ছোট হাতের L এবং F, ঠিক আছে, ছোট হাতের L এবং F, এটা একটু দেখবা। বা একটু লিখে রাখতে পারো, নোট করতে পারো, ছোট তো, এটা নোট করে রাখতে পারো। এটা নোট করার জন্য দরকার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার গুলা কোনটা। রিতুল মল্লিক, তোমার নাম এই যে পড়লাম ভাইয়া, একটু লিখে ফেলো সবাই বাকিরা। একজন লিখছে ভাই ইন্টিজার কি জাস্ট ডেসিমালই হবে? ভাইয়া ডেসিমাল, হেক্সাডেসিমাল তুমি নরমাল পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবা।
ওকে ওকে ওকে, লিখেছো, গুড। যারা লিখে ফেলেছো তারা তো ভালো কাজ করেছো। এইটা যখন আমরা কোনো ধরনের আউটপুট দেখাবো তখন কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, অথবা যখন আমি ইনপুট নিব তখনও আমাকে এই মনে করো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। ইনপুট ও আউটপুটের সময় কিন্তু এটা ব্যবহার করতে হয়। একটু লিখে দিতে পারি আমরা, ইনপুট ও আউটপুটের সময় কাজে লাগে, ইনপুট ও আউটপুটের সময় কাজে লাগে। এটা আপাতত মনে রাখো, যখন আমরা প্র্যাকটিক্যালে যাব তখন এই জিনিসগুলো তোমরা আরো বুঝতে পারবা। আউটপুটের সময় কাজে লাগে, ঠিক আছে, ইনপুট ও আউটপুটের সময় কাজে লাগে। তোমরা দেখবা যে ইনপুট এবং আউটপুটের সময় কিভাবে কাজে লাগে এটা, ঠিক আছে, কাজে লাগে। তো এখানে দেখো, এটার উত্তর দিয়ে ফেলো। এটার উত্তর কি হবে? তার মানে ফ্লোটিং, এই যে ফ্লোটিং, এই ফ্লোটিং এর সাথে কে কানেক্টেড ভাইয়া? পার্সেন্ট এফ, তাই না? পার্সেন্ট এফ কানেক্টেড, মানে এটা আসলে ব্যবহার করা যায় বা ব্যবহার করি। তো এটার উত্তর হবে হলো বি নাম্বারটা, ঠিক আছে, ফ্লোটিং। এটা যেটা সেটার সাথে পার্সেন্ট এফ ইউজ করি আমরা। ওকে, এখন আসি ধ্রুবক, ঠিক আছে। এখন আমরা ম্যাথ যারা করছো তারা তো ধ্রুবকের নাম শুনছো, একবার না হইলেও কোনো না কোনো সময় আসলে ধ্রুবকটা তুমি শুনছো। ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে সরি কনস্ট্যান্ট, এটা কিন্তু নাম শুনছো তোমরা, ঠিক আছে, ধ্রুবকের নাম। এখন ধ্রুবক এখানে কিন্তু খুব সুন্দর একটা সংজ্ঞা দিছে, যেটা তোমার মাথার উপর দিয়ে যাবে। এত কিছু না বুঝে খুব সুন্দর একটা জিনিস, যে জিনিসের মান চেঞ্জ হয় না। ধরো তুমি যখন প্রোগ্রাম লিখবা, যে প্রোগ্রামে তুমি যেই জিনিসের নাম, সরি মান, নাম তো না, মান, মান চেঞ্জ করতে চাও না, যে তুমি চাও ওই জায়গাটাতে সবসময় সেম মান থাকুক, অপরিবর্তনশীল, ঠিক আছে, অপরিবর্তনশীল, ঠিক আছে। এই অপরিবর্তনশীল নিয়ে আমি একটা জিনিস নতুন করে শিখলাম, বুঝছো। যেমন আমার এক ফ্রেন্ড আছে, আমি আসলে তার সাথে আমার অনেকদিন দেখা হয় না। সো যেহেতু তার সাথে আমার দেখা হয় না, সে একদিন আমাকে মেসেজ করে বলল, বন্ধু তুমি অনেকটা সিএনজি হয়ে গেছো। সে আমাকে বলল, বন্ধু তুমি অনেকটা সিএনজি হয়ে গেছো, ঠিক আছে, আমাকে এইটা মেসেজে লিখছে, বন্ধু তুমি অনেকটা সিএনজি হয়ে গেছো। এখন আমি বুঝলাম না যে সে আমাকে সিএনজি ডাকলো কেন। তো এটা নিয়ে আমি আসলে অনেক ভাবনা চিন্তায় পড়ে গেলাম, যে আমি কি এমন করলাম যে সে আমাকে সিএনজি ডাকলো। তো অনেক দিন পর মানুষজনের কাছে আমি আসলে পরামর্শ নিলাম, যে আসলে আমাদের ডাকলো কেন সিএনজি। তো সে আমাকে তখন বলল, এটা আসলে সিএনজি না, সে তোমাকে বোঝাতে চাইছে তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। তো আসলে আমি তখন আসলে বুঝতে পারলাম যে আসলে এটা সিএনজি না, এটা মানে হলো চেঞ্জ হয়ে গেছো। তো তুমি বলো, এখন তোমারে যদি কেউ এরকম মেসেজ দেয় যে বন্ধু তুমি সিএনজি হয়ে গেছো, এখন কিরে ভাই, আমি তো জলজান্ত একটা মানুষ, আমারে সিএনজি বানাই দিছে, আমি কি এমন করলাম? আমি তো এখন আগের মতোই ভাত খাই, আমি তো আর পেট্রোল খাই না, তা আমার সিএনজি কেন বানাই দিছে? তো এই সিএনজি আসলে চেঞ্জ বুঝাইতেছে। তো এখন তুমি যদি এরকম সিএনজি না হইতে চাও, তার মানে তুমি যদি সিএনজি না হইতে চাও, তাইলে তোমার এই যে কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্ট, তার মানে যদি সিএনজি না হও, ঠিক আছে, সিএনজি না হও, ঠিক আছে, এটা হলো সিএনজি, ঠিক আছে। তোমার যদি মন চায় না ভাইয়া আমি সিএনজি হব না, ঠিক আছে, তুমি যদি চাও ভাই সিএনজি না হও, বা তোমার এই যে কোডের মধ্যে, এই কোডের মধ্যে যদি তোমার কোনো ভ্যালু সিএনজি না হয়, আলটিমেটলি কি চেঞ্জ না হয়, তুমি চাইতেছো যে না আমি চেঞ্জ করব না, তখন হইলো সেটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরে নেই, ঠিক আছে। তো তোমরাও কেউ সিএনজি হইও না, ঠিক আছে, সিএনজি হওয়া ভালো না, ঠিক আছে, তোমরা কনস্ট্যান্ট হবা, ঠিক আছে, তোমরা কেউ সিএনজি হইও না, ঠিক আছে। আমি বুঝতেছি না, এই যে সিএনজি এর গল্পটা বললাম, কেউ আবার দেখা যাবে এটা আবার ভিডিও করে দেখে কোথাও না ছেড়ে দিছে। তো তোমরা এই সিএনজি হইও না আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা একটু মুছে দিই। এখন এই সিএনজি, সরি, তোমাদের কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যেটা আছে সেটার মধ্যে আমরা একটু আবার কথা বলি। ধরো সেই কনস্ট্যান্ট আবার দুই ধরনের, ঠিক আছে, একটা হলো গ্লোবাল আর একটা হলো লোকাল, ঠিক আছে, একটা হলো গ্লোবাল একটা হলো লোকাল। এখন কনস্ট্যান্ট কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে।
দুই ধরনের, একটা হলো গ্লোবাল, একটা হলো লোকাল। এখন আমি তোমাকে গ্লোবাল এবং লোকাল কোনটা কি সেটা আমি একটু প্র্যাকটিক্যালি কোড দেখে বুঝাবো। তুমি জাস্ট বুঝার জন্য জাস্ট একটু সংজ্ঞাটা একটু পড়ো, না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটু পড়ো। আমি এখনই কোড দিয়ে দেখাবো কোনটা আসলে গ্লোবাল কনস্ট্যান্ট আর কোনটা হলো লোকাল। জাস্ট দেখার জন্য একটু দেখো, এটা একটু দেখার জন্য দেখো, অথবা লিখার জন্য তোমরা যে নোট করতে চাও নোট করতে পারো। এই দুইটা অংশ দ্রুত লিখে ফেলো, আমি আসলে দেখাবো যে আসলে কোনটা কি বোঝায়। যারা এটা একটু দেখে নাও, আমরা আসলে কোড দেখেই বুঝে যাব। অনেকেই কিন্তু ডান লিখে ফেলছো। মইনুল হাসান বলছে কোনো ইম্পর্টেন্ট পড়ে ফেলছে কিনা। ভাইয়া তুমি অনেক কিছু মিস করে ফেলছো। একজনে লিখছে মইনুল ইসলামই মেবি একটু ক্লাসে লেট করে আসছে। ভাইয়া তুমি সিএনজি হয়ে গেছো, ঠিক আছে। মইনুল ইসলাম তুমি মনে হয় ক্লাসে একটু লেট করে আসছো, তোমার জন্য আমি একটাই বলবো, তুমি আসলে সিএনজি হয়ে গেছো, ঠিক আছে। এটাই হলো ক্লাসের সারসংক্ষেপ, সিএনজি হয়ে গেছো তুমি। ওকে, এখন আমরা একটু দেখি যে এটা আসলে কি হবে। দেখো এইখানে যে ধ্রুবকটা দেওয়া আছে, তো এই ধ্রুবকে কি দেওয়া আছে দেখো, এই কোডটা আসলে দেখো। এই কোডটা আসলে তোমরা এখন হয়তো বা কোড বুঝবা না, ঠিক আছে, কোড হয়তো বুঝবা না। আমার মতেই তোমরা হয়তো বা কোডে খুবই নুব, ঠিক আছে। আমিও ধরো কোডে খুব নুব। নুব বলতে আসলে খুব কম পারি, ধরে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কোডের কোন জায়গাগুলোতে আসলে আমাদের গ্লোবাল ধ্রুবক ডিক্লেয়ার করতে হয় সেটা দেখো। গ্লোবাল ধ্রুবক কিন্তু এখানে একটা জিনিস আমি একটু তোমাদের শিখাই, সেটা দেখো। এইটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে, এইটা একটা ফাংশন, এইটা আরেকটা ফাংশন, এইটা আরেকটা ফাংশন। তার মানে এগুলো হলো ফাংশন, এগুলার কি বলবো আমরা, ফাংশন, ঠিক আছে। এর মধ্যে এটা হলো মেন ফাংশন, মেন ফাংশন, ঠিক আছে, এটা হলো মেন ফাংশন, ঠিক আছে। এটা হলো মেন ফাংশন, ঠিক আছে। এখন এই মেন ফাংশনটা আসলে কি বোঝায়, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো কোডটা যখন শুরু করবা, কোডটা যখন শুরু হবে তখন কি হবে জানো, কোডটা যখন শুরু করবা তখন হলো এই যে ইন্টিজার মেন এখানে আসবে। কোড শুরু হবে কিন্তু এইখান থেকে না, যেখানে মেইন ফাংশন থেকে তোমার কোড শুরু হবে, ঠিক আছে। এখান থেকে হলো মেইন ফাংশন থেকে কোডটা শুরু হবে। তো কোড আসলে কোথা থেকে আমি দেখাই, দাঁড়াও, তোমাদের আসলে এটা ভালোভাবে বুঝাইতে হবে, ঠিক আছে। দেখি তো এটা, আচ্ছা এটা চলে যায়, নাইস, দারুণ একটা জিনিস। তো তোমরা দেখো, সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা। তো কোড এইভাবে লিখছো, বাট কোড সবসময় শুরু হবে কোথা থেকে, মানে যখন রান করা শুরু হবে, গাড়ি চলা শুরু হবে মেইন ফাংশন থেকে। তো কোড আসবে এখানে ঢুকবে, ইন্টিজার মেইন ফাংশন, সে ঢুকলো, কোডের ভিতর ঢুকলো। এখন কোডের ভিতর যখন ঢুকছে, সে প্রথমে দেখছে শো গ্লোবাল, এই জিনিসটা লেখা, শো গ্লোবাল, ঠিক আছে। এইটা তার মানে একটা কিসের নাম, ফাংশনের নাম। এখন সে শো গ্লোবালে যখন আসে, প্রথম লাইনে পাইছে এইখানে, তো সে শো গ্লোবালের কাছে পাঠাই দিবে ডাইরেক্ট করে, করে শো গ্লোবাল কোথায়, এইখানে কাছে পাঠাই দিবে। শো গ্লোবাল, শো গ্লোবাল, তার মানে এটাকে বলে কল করা, ফাংশন কল করা। তুমি তোমার কোড শুরু হবে মেইন ফাংশন থেকে, তোমার মেইন ফাংশনে ঢুকলো, ঢুকে দেখলো যে শো গ্লোবাল, এই যে দেখো ব্র্যাকেট দেওয়া, তার মানে শো গ্লোবালকে কি করছে, কল করছে, এই বন্ধু, ঠিক আছে, এই বন্ধু বলে কল করছে। তো সেই বন্ধুর কাছে গেল, বন্ধুর কাছে এবার হলো সেই ফাংশনের ভিতর ঢুকলো, এবং সেই ফাংশনের ভিতরে ঢুকে সে একটা জিনিস প্রিন্ট করলো। প্রিন্ট মানে আউটপুট হিসেবে দেখাবে, প্রিন্ট মানে কি, আউটপুট হিসেবে দেখাবে। তো প্রিন্ট সে করলো, ঠিক আছে। এখন প্রিন্ট করলো কি, গ্লোবাল ধ্রুবক পাই,
পাই দিয়ে দেখো এইখানে একটা জিনিস দেখো, পাই কই, পাই কই, পাই দেখো এই যে এইখানে দেখো গ্লোবাল ধ্রুবক ডিক্লেয়ার করা আছে। এখন একটা জিনিস বলো যে গ্লোবাল ধ্রুবক যেখানে ডিক্লেয়ার করা আছে সেই গ্লোবাল ধ্রুবকটা কি কোনো ফাংশনের মধ্যে আছে? গ্লোবাল ধ্রুবকটা কোনো ফাংশনের মধ্যে আছে? দেখো এটা কিন্তু আলাদা, ঠিক আছে, একদম ফাংশনের বাইরে, ফাংশনের বাইরে। তার মানে জিনিসটা কি? ফাংশনের বাইরে। তাহলে মনে রাখবো কিভাবে? গ্লোবাল ধ্রুবক হলো ফাংশনের বাহিরে, বা ফাংশনের বাহিরে থাকবে, ফাংশনের বাহিরে থাকবে। কোথায় থাকবে ভাই? ফাংশনের বাহিরে থাকবে। এইটা হলো আমাদের মাথায় রাখতে হবে। ফাংশনে কি করতে হবে? বাহিরে রাখতে হবে। এখন বাইরে রাখলে সুবিধা হলো কি, সবাই তারে ব্যবহার করতে পারবে, সে কারো অধীনে নাই। তার মানে এই জিনিসটাকে বাকিরাও ব্যবহার করতে পারবে। গ্লোবাল মানে হলো ফাংশনের বাহিরে আমি ডিক্লেয়ার করব, এবং অন্যান্য ফাংশনের যারা আছে যে কোনো সময় চাইলেই গ্লোবাল এটাকে ব্যবহার করতে পারবে। তা আসলে গ্লোবাল ধ্রুবক, ভালো কথা, গ্লোবাল ধ্রুবক পাই। দেখো এই যে প্রিন্ট করে কিভাবে একটু দেখি। প্রিন্টে গ্লোবাল ধ্রুবক পাই ইকুয়াল টু, এই জায়গাটায় দেখো কি করা আছে, এই জায়গাটায় দেখো কি করা আছে, ওই যে তোমার যে মনে করো যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এই যে দেখো এফ দেওয়া, এটারে কি বলে জানো? পার্সেন্টেজ এফ দেওয়া থাকলে সেটারে কি বলে? পার্সেন্টেজ এবং এফ দেওয়া থাকলে সেটারে কি বলে? আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, একটু বলো তো নামটা কি? এটার কি বলে? পার্সেন্টেজ এফ যখন আমরা ব্যবহার করি সেটার নাম কি? ফ্লোটিং তো বুঝছি ভাই। আমরা যদি একটু ব্যাকে যাই, এই দেখো ফরম্যাট স্পেসিফায়ার, কি বলে এটারে? ফরম্যাট স্পেসিফায়ার। আর আমি বলছিলাম কি ফরম্যাট স্পেসিফায়ার কোথায় ইউজ হয়? এই যে ইনপুট এবং আউটপুট যেখানে নিব তখন কাজে লাগে। ইনপুট আউটপুট যখন আমি ব্যবহার করব তখন কাজে লাগবে। তো দেখো এখানে আমাদের এখানেও কিন্তু সেই পার্সেন্টেজ এফ দেওয়া আছে, কারণ পাই কি? পাই হলো একটা ফ্লোট। পাই কি? ফ্লোট। এই দেখো পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু হইলো 3.1416, 3.1416। তার মানে এটা একটা কি? ভগ্নাংশ। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে এটা ভগ্নাংশ। ভগ্নাংশের জন্য যখন আমি ডিক্লেয়ার করছিলাম এত ডিটেলসে বোঝা লাগবে না, যখন আমি আরো কোড করব তখন হলো বুঝবা। এই কারণে এখানে পার্সেন্টেজ এফ ইউজ করছি, পার্সেন্টেজ এফ। কিন্তু একটা প্রশ্ন দেখো, পার্সেন্টেজের পরে আমি এই চিহ্নটাও দিছি, পার্সেন্টেজ 0.4f। ঠিক আছে, এখানে দেখো পার্সেন্টেজ 0.4f দেওয়া। ভাইয়া আপনি বলছিলেন ফ্লোট ব্যবহার করতে গেলে শুধুমাত্র পার্সেন্টেজ এফ ইউজ করা লাগে, তাহলে আপনি কেন পার্সেন্টেজ 0.4f লিখলেন? দেখো এখানে পার্সেন্টেজ 0.4f দেওয়া। এইটার মানে হইলো এই তুমি যদি কখনো কোনো একটা ফ্লোটিং নাম্বারের যত ঘর পর্যন্ত চাও শুধুমাত্র সেটা তুমি ডিসাইড করতে পারো। এখানে দেখো দশমিকের পরে কয় ঘর আছে? 4 ঘর। তুমি চাইতেছো 4 ঘরই তুমি ইউজ করবা, তাই তোমার এখানে 0.4f ইউজ করছে। এই কারণে দেখবা যখন আউটপুট দিছে গ্লোবাল ধ্রুবকের পুরা নাম্বারটাই দিছে, পুরা নাম্বারটাই দিছে। তার মানে পাই ইজ ইকুয়ালস টু 3.1416, 3.1416। ঠিক আছে। আর যদি কোনো কারণে ধরো কোনো কারণে জিনিসটা আমি এরকম দিতাম, ঠিক আছে, এখানে ধরো যে কোনো কারণে আমি এরকম দিতাম যে ধরো এরকম লিখতাম পার্সেন্টেজ 0.3f, ঠিক আছে, যদি এরকম লিখতাম তাহলে তখন আসলে আউটপুট আসতো কত জানো? তখন এই যে এইখানের যে আউটপুটটা চাইতেছো না, তখন সেখানের আউটপুটটা আসতো এরকম 3.141। ঠিক আছে, 3.141। তার মানে এইখানে 4 ঘর আছে, ঠিক আছে, বাট তুমি চাইতেছো এই 4 ঘর না এসে শুধুমাত্র 3 ঘর আসুক দশমিকের পরে। এই কারণে তুমি পার্সেন্টেজের পরে .3f লিখছো, 4f আর লিখো নাই। বুঝতে পারছো? ডিক্লেয়ার কি? ডিক্লেয়ার হইলো, মনে করো যে তুমি যখন কোড করবা তখন এই যে কোড যারা করতেছে, ভাইয়া নোট করব কিনা, তুমি এখানে বুঝো যে এই অংশগুলো বুঝাইতেছে, এটা আপাতত বুঝো, আর ক্লাসের রেকর্ডিংটা দেখো, পরে নোট করো। আপাতত এটা বুঝো, এখানে হলো বুঝার দরকার বেশি। ঠিক আছে, এই যে দেখো পার্সেন্টেজ 0.3f লিখছি, তার মানে এটা হলো 3 ঘর। ঠিক আছে। আচ্ছা, একজনে একটু স্প্যামিং করতেছো,
তুমি যদি আরেকবার স্প্যামিং করো তাহলে কিন্তু তোমাকে ব্লক করা হবে। ঠিক আছে, তুমি এই কাজ করো না। ওকে, তো এই যে 0.3f লিখছে, তার মানে এখান থেকে 3টা। তো এটা একটু মনে রাখো, এটা জাস্ট আলাদা একটা জিনিস বোঝানোর জন্য তোমাদের বুঝাইছি। এটা তোমাদের দরকার নাই তেমন, এত ডিটেলসে যাওয়া লাগবে না। আজকে শুধুমাত্র গ্লোবাল ভ্যারিয়েবল এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদের ব্যবহার করতেছি। এবার দেখো লোকাল ভ্যারিয়েবলটা আসলে কি। ঠিক আছে, লোকাল ভ্যারিয়েবলটা হইলো, দেখো এই যে ফাংশন গুলো আছে, যেমন ধরো শো লোকাল, তার মানে এই শো লোকাল যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে দেখো এখানে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি। ঠিক আছে, এখানে দেখো আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি। এই ডিক্লেয়ার করা ফাংশনটা, সরি এই ডিক্লেয়ার করা কনস্ট্যান্টটা শুধুমাত্র এই ফাংশনের ভিতর আছে। ঠিক আছে, এই শুধুমাত্র ফাংশনের ভিতরে আছে, এবং এই ফাংশনের বাইরে এই কনস্ট্যান্টটাকে তুমি ইউজ করতে পারবা না। লোকাল ধ্রুবক শুধুমাত্র এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতর তুমি ইউজ করতে পারবা, এটা মনে রাখবা। আবার একজন জিজ্ঞেস করছে, ভাইয়া এই যে আমাদের ব্যাকস্ল্যাশ এন যেটা ইউজ করছি, এইটা কেন ইউজ করছি? আরে নতুন লাইন যাতে লেখা হয়। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, এইটা যখন আউটপুট দেখাইছে, সেই আউটপুট দেখানোর পর নতুন আউটপুটটা যাতে নতুন লাইন থেকে শুরু হয়, সেই কারণে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছে। ব্যাকস্ল্যাশ এন মানে হইলো নতুন লাইন শুরু করো। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, এরপরে আসি, দেখো যে আমি লোকাল ধ্রুবকটাও তোমাদের কিন্তু বুঝাই দিছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ফাংশন কোনটা আর এটা আমি বুঝবো কিভাবে? ফাংশনটাকে ভাইয়া এইভাবে মানে লেখা হয়। ঠিক আছে, এটা একটু, যদিও ফাংশনের ক্লাস আজকে না, ফাংশনের ক্লাসে ডিটেলসে বলবো, বাট ফাংশনটা এইভাবে লিখতে হয়। ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রে কিভাবে বুঝবো, এইটা হলো এইভাবে। দাঁড়াও, যদিও আজকে ফাংশনের ক্লাস না, অত ডিটেলসে বোঝা লাগবে না, আমাদের ফাংশনের জন্য ডেডিকেটেড ক্লাস আছে, ওই দিন ভালো করে বুঝবো। জাস্ট এটা মনে রাখার জন্য ফাংশন লিখতে হয় এইভাবে, রিটার্ন টাইপ। ঠিক আছে, রিটার্ন টাইপ, তারপরে হলো ফাংশনের নাম। ঠিক আছে, ফাংশনের নাম। ঠিক আছে, তারপরে একটা ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে কিছু একটা আসবে যেটা আজকে জানা লাগবে না, সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, যখন আমরা ফাংশন পড়াবো তখন আমরা ডিটেলসে বলবো। জাস্ট আজকের বোঝার জন্য এটা একটু রাখো। ঠিক আছে, এই রিটার্ন টাইপ, ফাংশনের নাম, এখানে তোমাদের মনে করো আর্গুমেন্ট যেটা আসবে, আর্গুমেন্ট নিয়ে আজকে আলোচনা করব না, সেটা আমরা যখন ফাংশন পড়াবো সেটা ডিটেলসে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আপাতত জাস্ট এটা বোঝানোর জন্য। দেখো তাহলে ফাংশন কি কি আছে এখানে, দেখো এখানে ফাংশন গুলো আছে কি কি। এই যে এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, আর এইটা তো মেইন ফাংশন। ঠিক আছে, মেইন ফাংশন থেকে সবসময় কোড শুরু হয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ফার্স্টে লিখছেন রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ মানে কি, কি রিটার্ন করবে? যেমন ধরো আমার মেইন ফাংশনটা রিটার্ন করবে কি, ইন্টিজার। কি রিটার্ন করবে? ইন্টিজার রিটার্ন করবে। তো ভালো কথা, রিটার্নে যাই, একদম কোডের শেষে দেখো রিটার্ন কত লিখছে, 0। রিটার্ন কত লিখছে, 0, তার মানে ইন্টিজার 0, তার মানে কিছু রিটার্ন করতেছে না। এখন যেহেতু কিছু রিটার্ন করতেছে না, কিন্তু তুমি আগেই ডিক্লেয়ার করে নিছো আমি একটা ইন্টিজার রিটার্ন করব, তাই হুদাই একটা 0 দিয়ে দিছে। এই রিটার্ন 0টা লিখতে হয় না যদি তুমি এই রিটার্নের পরিবর্তে ভয়েড লিখে দিতা। ভয়েড মানে খালি, তার মানে কিছু দিব না। যদি ভয়েড লিখে দিতা তাহলে তোমার এখানে বুঝাইতো যে আমি আর কিছু রিটার্ন করব না। বুঝতে পারছি, এটা একটু দেওয়ার চেষ্টা করবা, যে যদি আমি ভয়েড লিখে দিই, যেমন এখানে ভয়েড লিখে দিছে, তাই এখানে কোথাও রিটার্ন লিখতে হয় নাই, এই যে এই ফাংশনেও রিটার্ন লিখতে হয় নাই। বুঝতে পারছি, তাহলে আমরা কিন্তু কোডের অনেক অ্যানালাইসিস করে ফেলছি আজকে। ঠিক আছে, কোডের কিন্তু অনেক অ্যানালাইসিস করে ফেলছি। তো তোমরা যারা এখন পর্যন্ত আছো, ডিক্লেয়ার কি বললেন না? তো ডিক্লেয়ার হলো ভাইয়া, আমরা যখন কোড লিখি তখন এই যে মনে করো যে ভ্যারিয়েবল, তারপরে মনে করো ফাংশন, এগুলা ডিক্লেয়ার করে আসতে হয়। মানে আমরা যেখানে কোড করতেছি তারা বুঝাইতে হয় যে আমি একটা নতুন কাউকে আনতেছি। ঠিক আছে, নতুন কাউকে আনতেছি এটা তো বুঝাইতে হবে। এখন ধরো নতুন কাউকে আনতেছি বুঝে না বুঝলে কেমন হবে? ধরো তুমি এক দেশের মনে করো রাজা। ঠিক আছে, তুমি এক দেশের রাজা, এখন তুমি মনে করো মরবা এরকম অবস্থা। এখন তুমি চাবা কি, তোমার সন্তান তোমার জায়গায় বসুক, এটা তো তোমার চাওয়া।
যে তোমার সন্তান তোমার জায়গায় বসুক। এখন তোমার তো মনে করো রাজ্যে মনে করো মন্ত্রী আছে, তারপরে মনে করো যে প্রজা আছে, সবাই তো আছে। এখন তুমি তো মরে যাবা। এখন মরে যাওয়ার আগে তোমার চেষ্টা থাকে কি, যে তোমার ছেলে সবাই যাতে তাকে চিনে। এখানে রাজ্য অভিষেক বলতো, ঠিক আছে, রাজ্য অভিষেক। তেমনি তুমি ধরে নাও নতুন একটা ভ্যারিয়েবল তুমি আনলা। এখন এই ভ্যারিয়েবলটারে তো তোমার মনে করো যেখানে তুমি কোড করবা, বা কম্পাইলার বলো, বা যেখানে আমরা আইডিই বলি, যেখানে আমরা কোড করি, তা সে তো আর জানে না যে তুমি নতুন করে একজনরে আনছো। তো তুমি এই যে নতুন একজনরে আনছো, তো তার জন্য তাকে বলে দিতে হয় যে আমি এরে আনছি, এ হইলো আমার এমন, এ হইলো আমার ছেলে, ধরো ইন্টিজার, সে হলো আমার একটা ছেলে, সে হলো এখন থেকে এই কাজ করবে। তার মানে তখন মনে করো মন্ত্রিসভা বললো আচ্ছা ঠিক আছে, আপনি যদি ঠুস করে মরে যান তাহলে এ হবে এরকম। তার মানে এইটা হলো ডিক্লেয়ার করে দেওয়া। তেমনি তোমার যে কম্পাইলার আছে, বা তুমি যেখানে কোড করবা, যে আইডি বলি, ঠিক আছে, যে ইন্টারফেসটা আছে, সেখানে তোমার তারে বুঝাই দিতে হয় যে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, এই এই কাজ করে, এই ধরনের কাজ সে করবে সামনে, তুমি তোমাকে ডিক্লেয়ার করে। এইটা কি আসলে খুব সহজ বাংলায় বললে ডিক্লেয়ার করে দেওয়া। বুঝতে পারছো? কোড কোথায় করা যায় সেগুলো সব জানাই দিব। হ্যাঁ, একজনে লিখছে ভাইয়া একটু ব্রেক দেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু মনে করো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কত ধরনের ব্রেকডাউন করছে। বিশ্বাস করো ভাইয়া, আজকের ক্লাসটায় আমি আসলে শুধুমাত্র এই ধ্রুবকের দুইটা অংশ পড়াইতে চাইছিলাম, কিন্তু মানে মনে করো যে পড়াইতে পড়াইতে মজা পাই গেছি। তো এই এত কোডটাকে এতটা ব্রেক করছি, ব্রেক করে ভাঙতে ভাঙতে একদম যতটুকু সহজ করা যায়। এগুলার কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে, যেমন ফাংশনের জন্য আলাদা ক্লাস আছে, ঠিক আছে? তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে। জাস্ট বোঝানোর জন্য ভাঙতে ভাঙতে একটু বেশি ভাঙা হয়ে গেছে। তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর ভয়েড মানে কি, যদি কোনো জিনিস রিটার্ন না করি তখন এই যে ভয়েড লিখে দিতে হয়। রিটার্নটাই ভয়েড, মানে কিছু রিটার্ন করব না। ভয়েড মানে কিছু রিটার্ন করব না। আমি একটু লিখে দিই, তাহলে তোমার জন্য মনে থাকবে। যদি কিছু রিটার্ন না করি, যদি কিছু রিটার্ন না করি, রিটার্ন, ঠিক আছে, যদি কিছু রিটার্ন না করি, রিটার্ন না করি, তখন ভয়েড লিখবো। ঠিক আছে, ভয়েড লিখবো। এটা আমরা কোড করার সময় আলটিমেটলি আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, তখন কি করবো ভাই, তখন হলে যে ভয়েডটা লিখে দিব। ঠিক আছে, তখন হলে কি করব, ভয়েড লিখে দিব যদি কোনো জিনিস রিটার্ন না করতে চাই। তো এটা একটু মাথায় রেখো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু মনে করো যে অনেক কিছু করছি, একটু ব্রেক দিয়ে দিই। তোমরা যেহেতু চাইছো একটু ব্রেক দিই, 5 মিনিটের একটা ব্রেক দিব। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক। 5 মিনিটই যথেষ্ট তোমাদের জন্য। একটু ফ্রেশ হয়ে নাও, মুখে পানি দাও, যাদের একটু পানি দেওয়ার ইচ্ছা পানি দিয়ে ফেলো। ঠিক আছে, 5 মিনিটের একটা ব্রেক দিয়ে দিচ্ছি আর তোমাদের। এখন 51 বাজে, 51 বাজে, আমরা 56-র দিকে শুরু করব। ঠিক আছে।
হ্যালো, শোনা যাচ্ছে নাকি বাচ্চারা? কে কে চলে আসো অলরেডি? আবার চলে আসো। আচ্ছা, এটাও একটু ব্যান করে, একটু স্প্যামিং করে। কারা কারা চলে আসো বলো। আচ্ছা, বোর্ড বই ধুবক নাই কেন? বোর্ড বইয়ে তোমাকে অনেক কিছুই জানাবে না, কিন্তু পরীক্ষার সময় এমন এমন কোশ্চেন দিয়ে দিবে যেটা দেখে তোমার মাথা উলে যাবে। ঠিক আছে, বোর্ড বইতে অনেক কিছুই থাকবে না, কিন্তু তোমাকে অনেক কিছু জানতে হবে। কারণ তুমি যদি ভালো কোডার হইতে চাও, বিশেষ করে প্রোগ্রামার হইতে চাও, তাহলে তোমার অবশ্যই অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, তোমাদের এই যে যে জিনিসগুলো যেটা শিখে দিছে, অনেক জায়গায় দেখবা যে এগুলিও শেখায় না, জাস্ট বলে দেয় যে এই যে এরকম এরকম। বাট এই জিনিসটা এরকম না, একদম তোমাকে বেসিক থেকে শিখতে হবে। তুমি যদি বেসিক থেকে শিখতে পারো তাহলে বুঝতে পারবা যে না, তুমি ভালো মতো কাজ করতে পারতেছো, একদিন প্রোগ্রামার হয়ে যাবা, বহুত টাকা কামাবা, টাকা কামাইতে কামাইতে উড়া পাখালি, তখন আমার কিছু টাকা পাঠাও। না, টাকা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো একজনে বলতেছে ভাই একটু প্রথম থেকে বোঝান। ভাই, এটা প্রথম থেকে বোঝান লাগবে না। ঠিক আছে, আমরা আবার চলক যখন পড়বো, তখন চলকে পড়ার সময়, আচ্ছা এটা মুছেই দিই, ফুংচুং ফুংচুং লাগবে না। যখন আমরা চলক পড়াবো, আবার এই যে চলকে যাচ্ছি, চলকে সেম জিনিস আছে। জাস্ট এইখানে আমরা একটা জিনিস বলি, আবারও বলতেছি ভাই, এখানে বেশি মাথা নষ্ট করা লাগবে না। জাস্ট এখানে আমরা ধ্রুবক পড়াইতেছিলাম, এত ডিটেলসে আমরা আরো সামনে অনেক ক্লাস আছে, তখন আমরা আরো ডিটেলসে যাব। ঠিক আছে, আরো ডিটেলসে যাব, তখন বুঝতে পারবা। ব্রেন যদি তোমার মাথার অনেক উপর দিয়ে যায়, তাহলে আপাতত এটা লাগবে না, তুমি অনেক কিছু শিখে ফেলছো। আজকে যতটুকু লিমিট, ধরো এইটুকু হলো লিমিট, তুমি লিমিট থেকেও এত বেশি তোমাদের দিয়ে দিছি, তাহলে এত তো লাগতেছে না। তো সামনের ক্লাসগুলাই লাগবে, তুমি যদি এইটুক বুঝে ফেলো তাইলেই অনেক। ঠিক আছে, তাইলেই অনেক, তাইলেই তোমার জন্য জোস। ঠিক আছে, তো এইটা আপাতত লাগবে না, শুধুমাত্র এইটুক মাথায় রাখো। ধ্রুবকটা কোথায় হয়? গ্লোবাল ধ্রুবক ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হয়, আর যদি লোকাল ধ্রুবক হয় তাহলে ফাংশনের ভিতর ডিক্লেয়ার করে দিতে হয়। দেখো, ফাংশনের ভিতর লিখছে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট দিতে হবে। ওকে, তার মানে কনস্ট্যান্ট হবে, তারপরে কি টাইপ, ইন্টিজার, লোকাল নাম দিবা, তারপরে ঠিক আছে। আপাতত এইটুকু জানো, পরে আমরা আরো সামনে ডিটেলসে বলবো। ঠিক আছে, এবার আসি চলকে। ঠিক আছে, চলকটা তো তোমাদের জানতে হবে ভাইয়া, চলকে আসলে কি কি হবে। চলক জিনিসটা কি? চলক মানে যে সিএনজি হয়ে যায়, মোট কথা চলক মানে যে সিএনজি হয়ে যায়, যে মনে করো প্রতিনিয়ত সিএনজি হয়ে যায়, যেটা বলতে হয় যে চেঞ্জ। ঠিক আছে, তোমাদের চেঞ্জ হয়ে যায়, সে হইলো মনে করো চলক। জীবনে দেখবা অনেক মানুষ থাকবে যারা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, আর যারা পরিবর্তন হয়ে যায় তাদেরকে আমরা চলক বলি। তোমাদের আশেপাশে এমন অনেক ধরনের মানুষও আছে যারা দেখবা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। দেখবা তুমি তাকে অনেক ধরনের উপকার করছো, একটা সময় সে তোমাকে আর চিনতে পারছে না, তাদেরকে তখন তুমি বলবা এই তুমি কিন্তু চলক। ঠিক আছে, যে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, যার মানের পরিবর্তন হয়। ঠিক আছে, তো এইখানে দুই ধরনের আসলে চলক আছে, একটা হইলো তোমার লোকাল, যেটা আমরা অলরেডি শিখছিলাম, একটা হইলো লোকাল, আর একটা হলো গ্লোবাল। সেম জিনিস, গ্লোবাল হইলো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে, আর লোকাল হইলো ফাংশনের ভিতর ডিক্লেয়ার করে। সেম জিনিস, জাস্ট চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য, একজন সিএনজি হয়ে যায় আর একজন সিএনজি হয় না, মানে চেঞ্জ হয় আর একটা চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা মনে রাখবা। ঠিক আছে, ধ্রুবক বলা হয় না কেন? ওই যে সিএনজি হয়, সিএনজি হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায় আর কি। ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়, যে আসলে চেঞ্জ হয়ে যায়, মানের পরিবর্তন হয়। ধরো তুমি এর মান রাখছিলা 7, কিছুক্ষণ পর এর মান তুমি এরকম বানাইছো, এর মান 7, এর সাথে 3 যোগ করছো, তার মানে এর বর্তমান ভ্যালু কত? 10। তার মানে তুমি খেলা শুরু করছিলা এইটা দিয়ে, এর পরিবর্তন 10 হয়ে গেছে। তার মানে এর মান কখনো তুমি ফিক্সড রাখতে পারতেছো না, এই কারণে এটাকে ধ্রুবক বলতে পারো না, এটাকে চলক বলি আমরা। গণিত সেম, যে জিনিসের মান পরিবর্তন হইতে পারে সেটাকে আমরা চলক বলি। ঠিক আছে, পরিবর্তন হয় মানে সিএনজি হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মনে রাখার জন্য এটা খুব মজা, যে সিএনজি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা একটু মুছে দিই। তো আমরা আসলে দুই ধরনের আমরা জানলাম, আমরা যদি একটু সামনে যাই, তো এখানেও দেখো সেম জিনিস, একটা হইলো গ্লোবাল চলক, তার মানে ফাংশনের বাইরে থাকবে।
এগুলা কি ফাংশনের বাহিরে থাকে। গ্লোবাল চলক ফাংশনের বাহিরে থাকে। আবার দেখো এগুলো তো এক একটা ফাংশন, তাই না? এগুলো তো মনে করো যে একটা ফাংশন, যেমন এটা একটা ফাংশন, এটা তো আমার মেইন ফাংশন। আমরা জানি মেইন ফাংশন থেকে কি হয়, কোড চলা শুরু করে। তার মানে মেইন ফাংশনে আসি, আমরা যদি আবার একটু দেখাই, মেইন ফাংশনে আসি, কোড শুরু হয়েছে, যখন কোড রান করা শুরু করছি মেইন ফাংশনে আসছি, মেইন ফাংশন থেকে সে ঢং করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে শো নাম্বার এটাকে কল করছে। শো নাম্বার কোথায়? এই যে এখানে শো নাম্বারের কাছে সে কল করছে। এখন শো নাম্বার, তারপর আবার কি ভিতরে গেছে, ভিতরে যাইয়া ফার্স্টে কি করছে, ডিক্লেয়ার করছে, একটা চলক ডিক্লেয়ার করছে যে চলকের মান কত 5, চলকের মান কত 5। এখন সেই চলকের মান হয়ে গেল, তারপরে পরের লাইনে গেছে, পরের লাইনে যা দেখছে প্রিন্টএফ। প্রিন্টএফ মানে আউটপুট নেওয়া, আপাতত বোঝা লাগবে না, যখন আমরা কোড করব তখন বুঝবা। প্রিন্টএফ আউটপুটের জন্য। তো গ্লোবাল চলক %d, ঠিক আছে? তার মানে ইন্টিজারের জন্য কি হয়, %d হয়। %d করলাম, দেন নাম্বারের ভ্যালু কত, দেখো নাম্বারের ভ্যালু কিন্তু 10, এটা হলো গ্লোবাল চলকে ছিল, ঠিক আছে, নাম্বার 10। তাই দেখো ফার্স্ট আউটপুটে 10 আসছে, গ্লোবাল চলক 10। এইটা হয়ে গেল, তারপরে সেকেন্ড লাইনে আসলো, প্রিন্টএফ এ আসলো, এখানে দেখো লোকাল ভ্যারিয়েবলের কথা বলছে। লোকাল ভ্যারিয়েবল কি ইন্টিজার টাইপ, ইন্টিজার হলে %d ভ্যালু কত 5, তাহলে আউটপুটে কত আসছে 5 আসছে, আউটপুটে কত আসছে 5 আসছে। একজন বলছে ইন্টিজার মেইন এবং ভয়েড মেইন সেম নাকি ভাই? ইন্টিজার যদি আমরা লিখি তাহলে রিটার্নটা লিখতে হবে, রিটার্ন কিছু একটা রিটার্ন করতে হবে। যদি এখানে ইন্টিজার লিখো, ফ্লোট লিখতে পারো, ডাবল লিখতে পারো, যাই লিখো না কেন, যদি এখানে কিছু একটা লিখো তাহলে রিটার্ন জিনিসটা লিখতে হবে। যদি ভয়েড লিখো, ভয়েড লিখা মানে কি, কোনো কিছু রিটার্ন করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। যদি ভয়েড লিখো তাহলে কোনো কিছু রিটার্ন করবে না। যেমন এখানে লেখো ভয়েড লিখছি, কোনো কিছু রিটার্ন লেখা আছে, কিছু রিটার্ন করেন নাই, তার মানে আগেই বলতেছো যে আমি কিছু রিটার্ন করব না, আমার কাছে আসবা, ভালো কথা, যা কাজ করার করবা, কিন্তু কোনো কিছু রিটার্ন পাবা না। যদি রিটার্ন পাইতে চাও তখন এখানে ইন্টিজার বা অন্য কোনো ডেটা টাইপ লিখে দিতে হয় যে কি ধরনের ডেটা তুমি রিটার্ন করবা। বুঝতেছো? এখন অনেকে লিখতেছো ভাই কিছু কিছু জিনিস বুঝতেছি না, ভাই চিন্তা নাই, এটা অনেক মনে করো যে একটু মনে করো ফার্স্ট টাইম দেখলে একটু কঠিন লাগতে পারে, এই ক্লাসটাই আবার যদি তুমি একটু রেকর্ডিংটা আবার দেখো, দেখবা যে তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি এইটুক বুঝতে পারছো যেহেতু, মানে তার মানে অনেক কিছু বুঝতে পারছো। তো আমাদের গ্লোবাল আর লোকাল এটা নিয়ে আজকে আলোচনা ছিল, তো মোটামুটি আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করে ফেলছি। আমরা তাহলে একটু সামনের দিকে যাই। আচ্ছা, তো ভ্যারিয়েবল চলক বা ভ্যারিয়েবল যেটাই বলি না কেন, এই চলক এবং ভ্যারিয়েবলের আমরা কিন্তু মনে করো নাম লিখতে হয়, ঠিক আছে? চলক এবং ভ্যারিয়েবলে যখন আমি নাম লিখতে হবে তখন কিছু নিয়ম আছে, এবং এই নিয়ম থেকে তোমার মনে করো যে কি আসে, নৈবিত থেকে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এই চলকের এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে 3 স্টার দিয়ে দিলাম, এখান থেকে একটা এমসিকিউ থাকবেই, ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। তো এইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড, ঠিক আছে? এখান থেকে তোমার মনে করো যে আসবে যে কিভাবে চলকের নাম লিখতে হয়, বা চলকের নামের কিছু সুন্দর জিনিস আছে। যেমন ভ্যারিয়েবলের নামে কেবল বর্ণ, অঙ্ক এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে, তবে নামের প্রথম অক্ষরটি কোনো অঙ্ক হতে পারবে না, মানে কখনোই অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না। যেমন ধরো টু এনাম, ঠিক আছে, টু এনাম, এইটা কখনোই লিখা যাবে না। তার মানে কোনো একটা ভ্যারিয়েবলের নামের প্রথম অঙ্কটা, মানে প্রথম এই যে যে ডিজিটটা, সেটা কখনোই অঙ্ক জাতীয় কিছু হবে না, বা প্রথম যে অংশটা, অক্ষরটা বলতে পারি, প্রথম লেটারটা কখনোই অক্ষর হইতে পারবে না। আচ্ছা, একজন লিখছে এসএস নিব, পাশে যান। আচ্ছা, যাও এসএস নাও, স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, ঠিক আছে, ওকে। তার মানে প্রথম অক্ষরটি কখনোই কি হবে না, এটা কখনোই অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না, এটা আমরা বুঝে ফেললাম, ভালো কথা। এখন আমরা যদি সামনের দিকে যাই, তারপর কি বলছে ভাই, ভ্যারিয়েবলে আন্ডারস্কোর এবং $সাইন, আন্ডারস্কোর এবং $সাইন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার এগুলো কিন্তু ইউজ করা যাবে না। যদি তুমি ইউজ করো তাহলে জোর করে ইউজ করতেছো,
যেটা আসলে উচিত না। ঠিক আছে, যেমন লিখতে পারো, যেমন লিখতে পারো এনাম, ঠিক আছে, এনাম লিখছো, তারপরে যদি তুমি এটার মধ্যে অন্য কিছু লিখতে চাও তাহলে নিচে একটা আন্ডারস্কোর দিয়ে 2 এরকম লিখতে হবে। মাঝখানে স্পেস দেওয়া যাবে না, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর লিখতে হবে, অথবা ডলার সাইন ইউজ করতে পারবা। শুধুমাত্র এই দুইটা জিনিস ব্যবহার করা যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস ব্যবহার করা যাবে, আর বাকি কোনো ধরনের ক্যারেক্টার তোমার ভ্যারিয়েবলের নামে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। বুঝতে পারছো? এটা কিন্তু মাথায় রাখবা, অনেকের ভুল করে ফেলে। ওকে, তারপরে ভ্যারিয়েবলের নামে কোনো স্পেস দেওয়া যাবে না, এটাও আমরা বলছি, এটাও বলছি, এটাও বলছি। আচ্ছা, সি ভাষা কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা। ঠিক আছে, সি ভাষা কিন্তু একটা কেস সেন্সিটিভ ভাষা। এটা কিন্তু 2 মার্কের জন্য অনেক সময় আসে যে সি কেন কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি আসলে? যে কেস সেন্সিটিভ যে বুঝায়, একজন লিখছে ভাইয়া রিটার্নে কি শুধুমাত্র শূন্য হবে? না ভাই, রিটার্নে তুমি যে কোনো জিনিস দিতে পারো, কিন্তু দেখো আমরা যে কোডটা লিখছিলাম সেটা আমি ইন্টিজার দিছিলাম, কিন্তু এটা আসলে কোনো কিছু রিটার্ন করার নাই, আমার কাছে টাকা নাই আপাতত। কিন্তু আমি বলে দিছিলাম যদি আমার কাছে টাকা থাকতো আমি রিটার্ন করতাম। এখন আমার কাছে যদি কিছু না থাকে তাহলে আমি কি রিটার্ন করব? কিছু তো রিটার্ন করার নাই, কিন্তু আমি দিয়ে দিছি। আমি খুব ভাব দেখায় বলছি যে আমি রিটার্ন করব কিছু একটা, তখন আমি শূন্য টাকা, মানে আমি কিছু দিতেছি না, সেটার জন্য তখন শূন্য দিছি। কিন্তু তোমার যদি কিছু রিটার্ন করা থাকে তখন রিটার্ন করবো আর কি। ওকে, তারপরে দেখো সি কে কেস সেন্সিটিভ কেন বলা হয়? কারণ সি লিখার সময় তুমি যদি এরকম লিখো, তুমি যদি এরকম লিখো যে রুমান, আবার রুমান, আবার এই তিনটাই কিন্তু আলাদা, এই তিনটাই কিন্তু আলাদা। এখানে দেখো শুধুমাত্র আর এটা বড় হাতে দিছিলাম, তাই এটা আলাদা একটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। এইখানে সবগুলোই ছোট হাতে, তার মানে এইটা আলাদা একটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। এবং এখানে দেখো শুধুমাত্র এনটা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের, এইটা আরেকটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেছে। তিনটা কিন্তু সেম না, এইটা কি বলা হয়? কেস সেন্সিটিভ। তার মানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে, তার মানে তুমি সেম বলতে পারবা না, এই তিনটাই সেম না, এটা মনে রাখবা। কেস সেন্সিটিভ মানে তিনটাই সেম না। বুঝতে পারছি? এটা কিন্তু পরীক্ষায় আসে, কেস সেন্সিটিভ 2 মার্কের জন্য অনুধাবনে কোশ্চেনে আসে। তো এখানে একটা জিনিস দেখো, আর আমাদের তো এখানে বলছি স্পেশালি কোনো কিওয়ার্ডকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড মানে কি ভাই? কিওয়ার্ড মানে হলো সংরক্ষিত কিছু শব্দ আছে। ঠিক আছে, সংরক্ষিত কিছু শব্দ, যে শব্দগুলা তোমরা কখনো চাইলেই ব্যবহার করতে পারবা না। এখন জিনিসটা হইতে পারে ভাইয়া এটার মানে কি? এখন ধরো তোমার নাম হইল ওই যে মনে করো যে রহিম, ঠিক আছে, তোমার নাম রহিম, ঠিক আছে, তোমার নাম রহিম। এখন তুমি রহিমের আগে কি বীরশ্রেষ্ঠ লিখতে পারবা? তোমার নামে কি তুমি বীরশ্রেষ্ঠ লাগাই ফেলতে পারবা চাইলেই? এটা কি মানে লাগানো যাবে? কারণ এগুলি সংরক্ষিত শব্দ। ঠিক আছে, যেমন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, এরকম কিছু কিছু নাম আছে যেগুলো তুমি চাইলেই ইউজ করতে পারবা না তোমার নামের সাথে। তুমি এখানে কুদ্দুস, তারপরে আজগর আলী, অজগর আলী, যা মন চাই দিতে পারো, কিন্তু তোমার কিন্তু বিশেষ কিছু সংরক্ষিত শব্দ আছে, যে শব্দগুলা তুমি ব্যবহার করতে পারবা না। তেমনি সি ভাষায় কিছু কিছু এমন সংরক্ষিত শব্দ আছে যেটা তুমি অন্যান্য কাজে ব্যবহৃত হয়, এই কারণে তুমি চাইলেই ভ্যারিয়েবলের নামে কখনোই ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা সারোয়ার, তুমি একটু নিয়মিত একটু মন দিয়ে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এই রহিম জিনিসটা একটু দেখি আমরা। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে তোমার কাছে কিন্তু এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তুমি চাইলেই সব জিনিস ব্যবহার করতে পারবা না। তেমনি কি কি কিওয়ার্ড আছে সেটা আমরা একটু সামনে দেখাবো, এটা আমাদের একটু লাগবে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো একটু মনে রাখার চেষ্টা করো, মাঝে মাঝে নৈবিত্তিকের জন্য চলে আসে। আচ্ছা, আমরা যদি সামনে যাই, এটা একটু দেখো তো, তোমরা একটু বলো তো যে আসলে কোনগুলা ইউজ করা যাবে, চলো কোনগুলা একটু দেখো, এটা পারো কিনা। আচ্ছা, অনেকেই কিন্তু উত্তর দিয়ে ফেলছো, যারা আসলে ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তারাই শুধুমাত্র ভালো মতো পারবা।
আচ্ছা আমরা একটু দেখি কোনগুলা। ফার্স্টেই দেখো এখানে বলছিলাম কি সংখ্যা দিয়ে শুরু হলে হবে, হবে না। তারপরে স্পেস দেওয়া যাবে, এখানে দেখো স্পেস নাই, ঠিক আছে, স্পেস দিয়ে ফেলছে, তার মানে কি এটাও হবে না। তারপরে কি এরকম চিহ্ন দেওয়া যাবে, ড্যাশ চিহ্ন দেওয়া যাবে, দেওয়া যাবে না। তার মানে কোনটা ইউজ করা যাবে, শুধুমাত্র এটা, কারণ এটা পারফেক্টলি দেওয়া আছে। তার মানে বি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে ওইটা একটা ভ্যারিয়েবল হয় না। ঠিক আছে, এটা একটা কি হয় না, ভ্যারিয়েবল হয় না। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা এটা একটু লিখো তো, এটাও উত্তর দাও তো, এটার মানে কত হবে। ঠিক আছে, এখন এখানে দেখো এটা কি কি হবে একটু দেখি। এইটা হবে না, কারণ এই যে এট দ্য রেট অফ এগুলা ইউজ করা যায় না। এখানে স্পেস দিছে, স্পেস দিলে কি ইউজ করা যাবে, ইউজ করা যাবে না। তারপরে দেখুন এখানে ড্যাশ দিছে, এটাও ইউজ করা যাবে না। তার মানে উত্তর কোনটা হবে, উত্তর হবে এটা, এটা পারফেক্টলি দেওয়া আছে। ঠিক আছে, কোনো স্পেস নাই, সংখ্যা দিয়ে শুরু হয় নাই, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে বি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বারটা অ্যান্সার হবে। আমরা সামনে যাই। এই যে দেখো কিওয়ার্ড গুলা, যেটা তোমাদের বলছিলাম না যে কিছু কিছু কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড গুলা আমরা যখন কোড করি সেগুলির জন্য সংরক্ষিত, কারণ এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, এই কারণে এগুলার ভ্যারিয়েবল নাম হিসেবে ব্যবহার করা যায় না। যেমন ধরো যে বীর শ্রেষ্ঠ, যারা আমাদের মনে মুক্তিযুদ্ধে ভালো কাজ করছে, মনে করো যে ত্যাগ স্বীকার করছে বা বিভিন্ন বীরত্ব গাথা আছে তার, সেই কারণে মনে করো যে 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। তার মানে এরকম যারা মনে করো যে সিইউ যখন আমরা পড়াবো তখন হলে দেখবে যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো সংরক্ষিত, তার মানে তুমি ভ্যারিয়েবলে ইউজ করতে পারবে না। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলা তোমার নবীর থেকে আসে, এগুলার কাজ এক এক সময় এক একটা, বাট তোমাদের স্ক্রিনশট নিলে এটা আসলে তোমাদের জন্য বেটার হবে। তো স্ক্রিনশটটা নিয়ে রাখো, তোমাদের নৈতিকের জন্য হেল্প হইতে পারে। ঠিক আছে, মনে রাখতে হবে কিনা এটার উত্তর হইলো ভাইয়া বারবার একটু পড়তে থাকবা, পড়তে পড়তে তোমার এমনিতেই মনে হয়ে যাবে, তুমি কাজ করতে করতে এমনিতেই এটা মুখস্থ হয়ে যাবে তোমার। তো তেমন একটা মনে রাখা লাগবে না, ম্যাক্সিমাম জিনিসই তুমি যখন কোড করবা তখনই দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই তুমি ইউজ করে ফেলতেছো। আচ্ছা, এসএস নিয়ে ফেলো। এগুলো কিন্তু আমরা অলরেডি কিওয়ার্ড বলে ফেলছি। ঠিক আছে, কিওয়ার্ড গুলো আসলে যে সংরক্ষিত শব্দ যেগুলো তোমাদের বিভিন্ন কাজে ইউজ হয়। ঠিক আছে, যেমন আমরা যখন কনস্ট্যান্ট এই কথাটা যখন আমরা ইউজ করি, ঠিক আছে, কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট মানে কি, যখন আমরা কোনো ধ্রুবককে ডিক্লেয়ার করি তখন আমরা কনস্ট্যান্ট সামনে লিখে রাখি না। তো এই কারণে এরকম প্রত্যেকটা জিনিসই এক এক জায়গায় এক একটা ইউজ আছে, এটা আমরা সামনে যখন আরো করতে যাব তখন এই জিনিসগুলা পাবো। ঠিক আছে, এ নামেরও একটা কাজ আছে। ঠিক আছে, তোমরা তো মনে করো যে জানো না, যে তোমরা এই যে মনে করো যে তোমাদের আজকে একটা গোপন কথা বলে দিই। ঠিক আছে, এই গোপন কথাটা তোমরা কাউকে বইলো না। তোমরা যে এনাম ভাইকে আসলে ক্লাস নিতে দেখো, তোমাদের কি মনে হয় সে আসলে একটা মানুষ? এটা কিন্তু ভুল কথা। আমরা শিখতে 4 বছর ধরে গবেষণা করে, ঠিক আছে, এই এনাম ভাইকে আসলে প্রডিউস করছি। এনাম ভাই কিন্তু একটা রোবট, এই কারণে তোমরা অনেক সময় দেখবা এনাম এআই বলা হয়। আসলে সে কিন্তু তোমাদের সাথে মনে করো যে কি বলে মানুষ সাজার একটা ভান করে, কিন্তু এনাম কিন্তু আসলে এনাম না, সে আসলে একটা এআই। আর এই কাজগুলো আমরা আসলে এইখানের যারা আইসিটি ডিপার্টমেন্টের আছে তারা মিলে কাজ করছিলাম। ঠিক আছে, এটা কিন্তু বড় ধরনের একটা প্রজেক্ট। ঠিক আছে, এনাম এআই পুরোটাই একটা রোবট। ঠিক আছে, এবং এর মধ্যে এআই ইন্টিগ্রেট করা হয়েছে। তোমরা এই জিনিসগুলো হয়তো জানো না, একদিন জানতে পারবা। এই কারণে দেখবা সে অনেকটা রোবটের মতো মাঝে মাঝে আচরণ করে। তোমরা কিন্তু এই কথা ভুলেও বাইরে শেয়ার করো না। ঠিক আছে, তাহলে সমস্যা হয়ে যাবে। ওই যে দেখো না, মনে করো যে তোমরা যদি একটু বলিউডের মুভি দেখো তাহলে সেখানে দেখবা না যে এরকম কিছু প্রোডাক্ট যদি তৈরি হয় তখন দেখো যে পুলিশ এসে নিয়ে যায়। তো এরকমই
এনাম এআই কে দেখবে যে হঠাৎ করে নিয়ে গেছে। তাই তোমরা ভুলেও এটা কাউকে বলবা না যে এনাম ভাই কিন্তু আসলে এনাম ভাই না, সে আসলে একটা রোবট। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে। তো আমরা এটাই জানলাম। তো আমরা একটু সামনের দিকে যাই। এটার উত্তর দাও। যারা এসএস নিছিলা তারা, তাদের জন্য এটা সহজ হবে যে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ, এটা বলো তো। হ্যাঁ, একজন লিখছে যে ভাইয়া এনাম ভাইয়ার যে কথাগুলো বলতেছে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই এগুলো সত্য। তোমাদের থেকে এই সত্য লুকানো হয়েছে। সে কিন্তু আসলে মানুষ না, সে একটা জলজান্ত রোবট। এই প্রজেক্টে আমি নিজে কাজ করছি। ঠিক আছে, এটা প্রজেক্টে আমি নিজে কাজ করছি। তো তুমি এই কারণে দেখবা যে আমি সব থেকে বেশি কাকে নিয়ে আসলে একটু ট্রল করি, বা কাকে নিয়ে এত করি, কারণ এটা আসলে আমি মনে করে তৈরি করছি বলতে পারো। আমাদের যে আইসিটি টিম, এরা মিলেমিশে, ঠিক আছে, এনাম এআই যেটা বলো, এই যে রোবট, সেটা কিন্তু আমরা তৈরি করছি। বুঝতে পারছো? তোমরা কিন্তু এটা জানো না, তোমাদেরকে জানানো হয় নাই, লুকাইতো, এবং তোমরা এটা জানবা। ভুলেও বাইরে কাউকে যেন এটা বলতে যাবা না, বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এনাম এআই। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন কি লিখছে, নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ। ঠিক আছে, কিওয়ার্ড। ঠিক আছে, আমরা এই কিছুক্ষণ আগে কিওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম। তো কিওয়ার্ডের উদাহরণ কোনটা? যারা স্ক্রিনশট নিয়ে রাখছিলা বা একটু ভালো মতো চোখ বুলাইছো, তারা দেখতে পাবা যে এই যে যে তিনটা, রিটার্ন, গো টু আর একটু ব্রেক, এগুলি হলো তিনটা কিওয়ার্ডের উদাহরণ। তার মানে এটার আলাদা আলাদা কাজ আছে, এবং এই আলাদা আলাদা কাজগুলো কখনোই চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড মানেই হলো কি ভাইয়া, আমি যদি কিওয়ার্ড লিখি, কিওয়ার্ড মানেই সবসময় মনে রাখবা চলক হিসেবে ব্যবহার করা যাবে না। চলক হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখবা, এটা হলো সংরক্ষিত শব্দ। ঠিক আছে, সংরক্ষিত শব্দ, এটা মনে রাখবা, এটা হলো সংরক্ষিত শব্দ। ওকে। অপারেটর। ঠিক আছে, এখন বিভিন্ন ধরনের অপারেটর কিন্তু আছে। আমরা যখন সি ভাষা নিয়ে কাজ করব, তখন এই অপারেটর গুলা কিন্তু আমাদের কাজে লাগে। এখন অপারেটর, একজন লিখছে চ্যাট জিপিটি ক্রস এনাম ভাই এআই। আসলে এই যে দেখো, এনাম এআই কিন্তু আমরা তৈরি করছি, যেটা তোমরা হয়তো জানতা না। আজকে তোমরা এই সত্য উদ্ঘাটন হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা এরপর থেকে যখন ভাববা যে আসলে এনাম ভাই, আসলে এনাম ভাই জিনিসটা এমন না, সে কিন্তু একটা রোবট। ঠিক আছে, তোমাদের কাছে আজকে সত্য উন্মোচন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা অপারেটর পড়াচ্ছিলাম। অপারেটরে কি আছে? অপারেটরে আছে সি প্রোগ্রামিং ভাষায় গাণিতিক, ঠিক আছে, গাণিতিক এবং যৌক্তিক কাজ। ঠিক আছে, গাণিতিক এবং যুক্তিভিত্তিক যে কাজগুলো আছে সেটা করার জন্য কিছু বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে, সিম্বল ব্যবহার করা হয়, সেগুলাকে আমরা কি বলি? অপারেটর বলি। অপারেটর যার উপর কাজ করে তাকে কি বলা হয়? অপারেন্ড বলা হয়। কি বলা হয়? অপারেন্ড। ঠিক আছে, এখন জিনিসটা কি বলছে এখানে, খুব সুন্দর একটা কথা বলছে। যদি আমি এরকম লিখি, ধরো এ প্লাস বি, তার সাথে যদি আমরা গুণ করি 5, তাহলে এটা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। যেমন এই 5, এইটারে বলা হয় ধ্রুবক, কারণ 5 সবসময় 5ই থাকবে, এটার কোনো সময় 7 বানানো যাবে না। তারপর 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 কি আছে? তারপর আছে অপারেটর। অপারেটর কি? এই যে যোগ চিহ্ন আর এই যে গুণ চিহ্ন, এগুলিকে বলা হয় অপারেটর। ঠিক আছে, এগুলার কি বলা হয়? অপারেটর। ঠিক আছে, এগুলি এটা বলা হয় অপারেটর। আর কি আছে? আর আছে হলো এ আর বি। ঠিক আছে না? এ আর বি, এ আর বি, এটাকে বলা হয় অপারেন্ড। ঠিক আছে, এটারে বলা হয় অপারেন্ড। এটা একটু মনে রাখবা। তার মানে অপারেটর কি? এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এগুলি এক একটা অপারেটর। অপারেটর কার উপর কাজ করে? অপারেন্ডের উপর কাজ করে। বুঝতে পারছি? এটা একটু মনে রাখবা।
এখন এই পুরা জিনিসটাকে একত্রে আবার একটা সুন্দর নামে ডাকা হয়, ঠিক আছে? এই পুরা জিনিসটাকে একত্রে আবার একটা সুন্দর নামে ডাকা হয়, সেটাকে বলা হয় এক্সপ্রেশন, ঠিক আছে? এক্সপ্রেশন, কি ডাকা হয়? এক্সপ্রেশন। এটা একটু মনে রাখবা। তা খুব সুন্দর করে ব্রেকডাউন করে করে বুঝাইতেছে। দেখো এমনিতেই প্রোগ্রামিং ভাষা নাকি অনেক কঠিন বলে সবাই, কিন্তু এরকম যদি তোমাদেরকে ব্রেকডাউন করে করে বোঝানো হয় তাহলে তোমরা এই জিনিসটা বুঝবা। যাদের একবারে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য বলবো যে আবার একটু এই রেকর্ডিং ক্লাসটা একটু মনে করো যে 2x স্পিডে যদি দেখে ফেলো, একবার দুইবার দেখে ফেললেই কিন্তু তুমি একেবারে, তোমার আমি বলে দিচ্ছি, তুমি একদম মাস্টার হয়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু মাস্টার হয়ে যাবা। একজন লিখছে, তাহলে আপনি পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী যিনি কিনা সম্পূর্ণ মানুষের মতো দেখতে রোবট বানিয়েছেন। হ্যাঁ, তোমরা তো এটা জানতা না, ঠিক আছে? তোমরা কি রোবট মুভি দেখছো? ওই যে বলিউডের এক, মনে করো যে রোবট মুভি বানাইছিল রজনীকান্তের, সে কিন্তু আমার জীবন থেকে অনুপ্রেরণা পেয়ে বানাইছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানতা না, ঠিক আছে? ওই যে যে চিট্টি বলতো ওই মুভিতে, ওই চিট্টি কিন্তু আসলে এনামে আই, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানতা না, ঠিক আছে? তোমরা অনেক কিছুই জানো না। এটা দেখো, তার মানে অপারেটরের এই জিনিসটাকে আমরা কিভাবে ব্রেকডাউন করলাম এটা কিন্তু তোমাদের জন্য দরকার। এখানে দেখো সবকিছু তোমাদের বুঝাই দিছি, কোনটা অপারেটর, কোনটা অপারেন্ট, কোনটা ধ্রুবক, এবং পুরা জিনিসটাকে এক্সপ্রেশন বলে, ঠিক আছে? জিনিসটা দেখো কত সহজ। আমরা দেখো প্রোগ্রামিং এ ঢুকতেছি, কিন্তু ঢোকার আগেই পুরা জিনিসটাকে খুব সহজভাবে যাতে বুঝে ফেলতে পারি সেভাবে ব্রেক ডাউন ডাউন করে বুঝতেছি। ওকে, এখন বিভিন্ন ধরনের কিন্তু অপারেটর আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন অ্যারাথমেটিক অপারেটর, ঠিক আছে? তারপরে রিলেশনাল অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং বিট ওয়াইজ অপারেটর। তার মানে আমাদের 5 ধরনের অপারেটর আছে, আমরা এই ধরনের অপারেটর গুলো ব্যবহার করি, ঠিক আছে? 5 ধরনের অপারেটর আছে। যেমন তুমি যদি কোনো কিছুর সাথে যোগ বিয়োগ করতে চাও তাহলে তোমার অ্যারাথমেটিক অপারেটরটা ইউজ করতে হয়। তারপরে তোমার রিলেশনাল অপারেটর, ঠিক আছে? রিলেশনাল অপারেটর জিনিসটা হলো তুমি যদি কম্পারিজন করতে চাও, ঠিক আছে? যেটার মধ্যে রোবট 8 বছর আগে রিলিজ হয়েছে। আরে বোকা, তুমি কি জানো যে আমরা আসলে টাইম, তুমি রোবট বানায় ফেললাম, তোমার কি মনে হয় যে আমি একটা টাইম মেশিন বানাইতে পারবো না? আরে টাইম মেশিন বানায় গেছিলাম, ঠিক আছে? আমি কিন্তু টাইম মেশিন করে ফিউচার থেকে আসছি আবার, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলি কিচ্ছু বুঝতেছো না। আবার মনে করো যে ফিউচারে চলে যাবো একদিন, হঠাৎ করে দেখবা যে ফিউচারে চলে গেছে। আচ্ছা, এইটা দেখো, রিলেশনাল অপারেটর জিনিসটার মানে হলো কি ভাইয়া জানো? রিলেশনাল মানে হলো তুমি দুইটার মধ্যে কম্পেয়ার করতেছো যে 3 বড় নাকি 5 বড়, অথবা 3 ইকুয়াল টু 3 কিনা, বা এ ইকুয়াল টু বি কিনা। এই জিনিসগুলা দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য সবসময় আমরা রিলেশনাল অপারেটর ইউজ করি, ঠিক আছে? এটা বড় ছোট, এটা হলো সমান বুঝায়, এটা হলো নট বুঝায় যে দুইটা সমান না, তখন এটা বুঝায়। আর এটা হলো তোমার কি, বড় অথবা সমান, আর এটা হলো ছোট অথবা সমান, এইগুলা বুঝায়। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে মনে করো লজিক্যাল অপারেটর। লজিক্যাল বলতে হলো কি, এই ঘটনাও ঘটতে হবে অথবা ওই ঘটনাও ঘটতে হবে। সরি, এন্ড লজিক্যাল অপারেটর মানে হলো 3 ধরনের আছে। একটা হলো এন্ড, মানে এইটাও হইতে হবে, অথবা যদি আমি এন্ড দিয়ে কাজ করি, যেমন এরকম যে কি ঘটতে হবে, আহ ধরো এরকম হয়েছে যে এ 20-এর থেকে বড় হবে, এটা একটা, এটার সাথে আবার এন্ড দিছি, এবং বি এর ভ্যালু কত, 100 থেকে বড় হইতে হবে। তার মানে এখানে দেখো এন্ড যখন দিছি, এন্ড মানে হইলো এর ভ্যালু অবশ্যই 20-এর থেকে বড় হইতে হবে, এবং এন্ড মানে এবং ধরো, এবং বি এর ভ্যালু 100 থেকে বড় হইতে হবে। যদি দুইটা ঘটনার একটাও যদি না ঘটে তখন আর এই কাজ ভিতরে ঢুকবে না, তার মানে এটা আর তখন কাজ করবে না। বুঝতে পারছো? যদি এই জায়গাটাতে অর বসাই দিতাম, জাস্ট এন্ড এর পরিবর্তে আমরা অর মানে কি, অথবা যে কোনো একটা ঘটলেই হলো, যদি এরকম অর বসাই দিতাম, এই যে দেখো অর চিহ্ন, তখন হলো জিনিসটা হয়তো কি, যে দুইটার যে কোনো একটা যদি ঘটে তাহলেই জিনিসটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ট্রু হয়ে যাবে।
বুঝতে পার? এখন একটু সামনের দিকে যাই। ওকে। তারপরে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হলো নতুন কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করা। ঠিক আছে? এটা একটা জিনিস মনে রাখবা। প্রোগ্রামিং এ যখন এইরকম লিখি এ এটা মনে রাখবা। প্রোগ্রামিং যখন এটা লিখি, এইটা মানে কিন্তু ইকুয়াল না। ঠিক আছে? এইটা মানে কখনই মনে রাখবা, এটা মানে কখনই ইকুয়াল না। এইটা মানে হলো অ্যাসাইন। কি বোঝায়? অ্যাসাইন। তার মানে এ তে 3 ভ্যালু বসাইতেছি। অ্যাসাইন করা। ইকুয়াল না। সি ভাষায় ইকুয়াল মানে হলো এই যে এইটা। ডাবল ইকুয়াল বসাইলে তখন সেটাকে ইকুয়াল বলে। কিন্তু ডাবল ইকুয়াল ছাড়া যদি অন্য কিছু বসাই তখন এটা বলে অ্যাসাইন। মানে এতে বসাও। ওই ভ্যালুটা রাখো। ঠিক আছে? অ্যাসাইন মানে হলো ওই ভ্যালুটা রাখো। এটা একটু মনে রাখবা। ঠিক আছে? তারপরে যোগ বিয়োগ করা এই বিষয়গুলো এখানে। আর বিটওয়াইজ অপারেটরে বিটওয়াইজ ভাবে কাজ হয়। এটা যদিও তোমাদের খুব একটা কাজে লাগে না বা খুব একটা আসে না। এটা আসলে খুব কম আসে। জাস্ট জানার জন্য জানো যে বিটওয়াইজ অপারেটর এরকম ভাবে কাজ করে। উপরের 4টা খুব বেশি ইউজ হয়। এই 4টা বেশি ইউজ হয় আর আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই দিব। যেটা আহ তো এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করে দেই, যেটা তোমাদের অনেক সময় আসে। সেটা হলো অনেক সময় ইনক্রিমেন্ট নিয়ে কাজ করার জন্য ব্যবহার হয়। এটা একটু এক্সট্রা। ঠিক আছে? এক্সট্রা জেনে নেই। ঠিক আছে? এক্সট্রা। ঠিক আছে? এই এক্সট্রা জিনিসগুলো একটু জানি। এক্সট্রা কি জিনিস? কিছু কিছু জিনিস যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এক্সট্রা কি আছে? একটা জিনিস মনে রাখবা, a ইকুয়াল a প্লাস 1 যদি আমরা লিখি, এইটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এইটা লিখা যেই কথা, এইটা লিখা যেই কথা, এইটা লিখাও সেই কথা। এটা একটা জিনিস মনে রাখবা। এইটা লিখাও যেই কথা, এইটা লিখাও সেই কথা। ঠিক আছে? আমাদের কিন্তু ছুটি দিতে বলতেছে, আমাদের আর 10 মিনিট লাগবে। ঠিক আছে? 10 মিনিট একটু ওয়েট করো। তোমাদের আই গেস ক্লাসটা খুব মজা লাগতেছে। আরেকটু একটু ওয়েট করো, তাহলে দেখবে যে তোমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে? কিন্তু মজার একটা জিনিস দিতেছে। এটা অনেক জায়গায় ঠিক আছে না। এইটা আমাদের বলা হয়। ঠিক আছে? সি ভাষায় এইটা লিখা যেই কথা, এইটা লিখাও সেই কথা। এটা একটু মাথায় রাখবা। এটা মানে হলো a প্লাস 1। তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। দুইটা সেম জিনিস বোঝায়। অথবা অথবা a প্লাস প্লাস লিখো। ঠিক আছে? a প্লাস প্লাস অথবা জিনিসটাকে এভাবে আমরা লিখতে পারি। অথবা প্লাস প্লাস a সেম জিনিস বুঝায়। ঠিক আছে? সেম জিনিস বুঝাইতেছে। যদিও এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা পরে বলবো। বাট এই যে যে তিনটা জিনিস দেখাইলাম, এই সেম জিনিসই আলটিমেটলি বুঝায়। তবে এখানে একটু পার্থক্য আছে বলছিলাম। পার্থক্যটা বলি। এইটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে? এটার ইনক্রিমেন্ট বলে পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট তো বানান তো ভুলে গেছি। আহ এটা তো বাংলায় লিখি। ঠিক আছে? আসলে ইংলিশ বানানটা ভুলে গেছি। তার পোস্ট ইনক্রিমেন্টের। তার মানে এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। মানে পরে ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট 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 মানে বাড়া। আর এইটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট এটা আপাতত জেনে রাখো। যখন আমরা আরো কোড করতে যাব তখন এটা লাগবে। আমি ভাবলাম যে একটু এক্সট্রা জিনিস জানাই দিই, যেটা আসলে অনেক সময় নবীর থেকে আসে। খুব যদি মনে করো কঠিন হয় তখন অনেকে লিখছো, থ্যাংক ইউ যারা লিখে দিছো। একটু কোনো সমস্যা নেই। দেখো, পোস্ট ইনক্রিমেন্ট আর একটু প্রি। পোস্ট মানে পরে, আরেকটা হলো প্রি মানে আগে। জিনিসটা আসলে আলকা যদি একটু ব্যাখ্যা দিয়ে দিই,
তোমাদের জন্য একটু সহজ হবে হয়তো। ধরো এর একটা ভ্যালু দেওয়া আছে, ধরো এর একটা ভ্যালু দেওয়া আছে এরকম a is equals to 3, তারপরে ধরো b is equals to 7 সাপোজ। এখন ধরো এরকম দেওয়া আছে, পরের বারে b তে লেখা আছে প্লাস প্লাস a, ঠিক আছে? ধরো প্লাস প্লাস a দেওয়া আছে, সরি b ধরো কিছু নাই, আচ্ছা b তে এটাই রাখি। এখন তোমরা কি আমারে বলতে পারবা, তোমরা কি আমারে কেউ বলতে পারবা যে এইখানে b এর ভ্যালু কত, এখানে b এর ভ্যালু কত? তোমরা যদিও জানার কথা না, কেউ কেউ হয়তো বা একটু বেশি পণ্ডিত হয়তো জেনে ফেলতো বা বুঝতে পারছো, এখানে b এর ভ্যালু কত? ধরো এটা তো সিকোয়েন্সিয়ালি যায়, ধাপে ধাপে লাইন বাই। তো ফার্স্টে এর ভ্যালু আমি অ্যাসাইন করছিলাম 3, যেহেতু দুটোই চলক, b এর ভ্যালু 7, কিন্তু b এর ভ্যালু আবার চেঞ্জ করে লিখছি প্লাস প্লাস a, b এর ভ্যালু কত? তার মানে b এর ভ্যালু এখানে কিন্তু 4, ঠিক আছে? b এর ভ্যালু এখানে 4, ঠিক আছে? বুঝতে পারছি, b এর ভ্যালু হলো 4, b এর ভ্যালু 4, ভালো কথা। আবার যদি জিজ্ঞেস করি এর ভ্যালু কত, এর ভ্যালু কত বলতে পারবা? এর বর্তমান ভ্যালু কত? এর বর্তমান ভ্যালু কত? ঠিক আছে, এর বর্তমান ভ্যালু কত? অনেকে বলতেছে 3, হ্যাঁ এর বর্তমান ভ্যালুও 4, ঠিক আছে? এর বর্তমান ভ্যালু হলো 4, কারণ আগে হলো যোগ করছে, যোগ করে তারপরে এর সাথে তো আলটিমেটলি যোগ হয়েছে, এটা হলো 4। এর ভ্যালু কত? 4, ঠিক আছে? এর ভ্যালু 4। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে পার্থক্যটা কোথায়? একটু পার্থক্য এবার দেখাবো। তাহলে যদি এরকম হইতো, ধরো এই ঘটনা হয়েছে, তখন কি হয়েছে? তখন বি এর ভ্যালু কত? ঠিক আছে, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু এবং এ এর ভ্যালু একসাথেই লিখি, তাইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে বি এর ভ্যালু এবং এ এর ভ্যালু কত? বর্তমান ভ্যালু, ঠিক আছে? মনে রাখবা আগে এ অ্যাসাইন হইছে, আগে এ অ্যাসাইন হইছে, তার মানে বি এর ভ্যালু এখানে 3, কিন্তু এ এর ভ্যালু পরে যোগ হওয়ার পরেও এ এর ভ্যালু হইছে 4। এইটাই হলো পার্থক্য, ঠিক আছে? এটাই হলো পার্থক্য, যে ফার্স্টে হলো কি এর ভ্যালু আগে ঢুকছে, তার মানে বি এর ভ্যালু হলো 3, কিন্তু এ প্লাস প্লাস মানে এর ভ্যালু এক বাড়ছে, তো বাইরে এর বর্তমান ভ্যালু হলো 4, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে হলো যদি আগে হয় তার মানে আগে যোগ হবে, পরে জিনিসটা হবে, বাট যদি আগে যোগ হয় তার মানে তো এটা এর ভ্যালু তো আলটিমেটলি ইনক্রিমেন্ট হয়েছে যেটা 4, বাট বি তে আগে এ ঢুকে গেছে, পরে এর যোগ মানে এক বাড়ছে, এই কারণে এটা বলে পোস্ট, মানে পরে ইনক্রিমেন্ট হয়েছে, আর এটা হলো আগেরটা হলো প্রি ইনক্রিমেন্ট হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা জিনিসটা আমি একটু বলি, সেটা হলো যে আবার ঠিক আছে তোমাদের জন্য একটু বোঝানোর জন্য লিখে দেই। ধরো এইখানেই মনে করো লিখি, ঠিক আছে? ধরো দুইটা ঘটনা ঘটতেছে, আমি এখানে মুছে এইখানেই মনে করো একবারে লিখে, ঠিক আছে? ধরো এই ঘটনার পরে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো ধরো সি, সি ইজিকাস টু প্লাস প্লাস এ হয়েছে, আবার ধরো এখানে সি ইজিকাস টু ধরো এ প্লাস প্লাস, ধরো যে কোনো একটা হইতে পারে। দুইটা ঘটনার ক্ষেত্রে কি কি হয় সেটা আমরা একটু আলোচনা করি। সেটা হলো দেখো এইটার ক্ষেত্রে সি এর বর্তমান ভ্যালু হইলো, সি এর যদি বর্তমান ভ্যালু আমি আলোচনা করি তাহলে হবে হলো আগে দেখো যোগ হইছে, যোগ হইছে কত? এক যোগ হইছে, এক যোগ হইয়া এর সাথে, তার মানে এটা সে কত হইতেছে 4, এবং এর ভ্যালু তো 4ই আছে। এইটার ক্ষেত্রে আগে হইলো এর ভ্যালু ঢুকছে, এর ভ্যালু ঢুকছে, তার মানে এটা হলো সি,
সি এর ভ্যালু 3 আর এ এর ভ্যালু 4, কারণ যোগ তো এ এর সাথে হইতেছে। এই হলো পার্থক্য, বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। বুঝতে পারছি, এটা একটু মনে রাখবা। দেখতেছো কি খেলাটা খেলতেছি? এই জিনিসটা বিশ্বাস করো ম্যাক্সিমাম জায়গায় তোমার এটা শিখাবে না। এই জিনিসটা মানে কি বলে ইগনোর করে যাবে, বাট এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। এইটার ক্ষেত্রে মানে হলো আগে হইলো যোগ হয় 1, আগে যোগ হয় 1, তারপরে এর মানের সাথে যোগ হইয়া সি তে বসে। এই ক্ষেত্রে সি তে এর মান আগে বসে যায়, তারপরে এর যোগ হয়, যোগ হইয়া এর মান 4 হয়। ঠিক আছে, এই দুইটাই হলো পার্থক্য। বুঝতে পারছি? এটা একটু এক্সট্রা দিছি, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জিনিসটা তোমাদের মনে করছে যে নেক্সট ক্লাসে যখন আমি ম্যাথ গুলা করবো তখন এটা। ভাইয়া তোমার জিজ্ঞেস করতে এত জটিল কেন? কারণ তোমাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাই দিছি। ঠিক আছে, তুমি তো অলরেডি অনেক কিছু জেনে গেছো, বাট তুমি এই অ্যাডভান্স জিনিসগুলো শিখলে তুমি যদি ক্লাসের তোমার নিজের স্কুল সরি কলেজের অনেক ফ্রেন্ডকেই জিজ্ঞেস করো, সে এটার উত্তর দিতে পারবে না। এবং অনেক টিচারকে জিজ্ঞেস করলে সে আসলে একটু কনফিউজড হয়ে যাবে যে এটা আসলে দুইটা তো সেমই মনে হয়। জিনিসটা কিন্তু সেম না। ঠিক আছে, একটা আগে ইনক্রিমেন্ট হয় আর একটা পরে ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এক যোগ হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এটার উত্তর দাও। অনেক কঠিন জিনিস শিখে ফেলছে, এটা উত্তর দাও। আরেকবার একটু তোমার রেকর্ডিং ক্লাস দেখে নিও, তাহলে বুঝে যাবা। আচ্ছা, একজন লিখছে পার্সেন্টেজ কোন ধরনের অপারেটর? আমরা একটু যদি পিছিয়ে যাই, পিছিয়ে যাই যদি দেখি পার্সেন্টেজ অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, তার মানে পার্সেন্টেজ কোন অপারেটর? পার্সেন্টেজ হলো অ্যারিথমেটিক অপারেটর। তার মানে এই যে অ্যারিথমেটিক অপারেটর, পার্সেন্টেজ হলো কি অ্যারিথমেটিক অপারেটর। পার্সেন্টেজ দ্বারা কিন্তু ভাগশেষ বোঝায়। ঠিক আছে, এটা দ্বারা কিন্তু মনে রাখবে ভাগশেষ, ভাগশেষ বের করার সময় ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা হলো ভাগশেষ ব্যবহার করার সময়। ওকে, কোনটি রিলেশনাল অপারেটর? ঠিক আছে, কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর কিন্তু এই দুইটা। ঠিক আছে, ইকুয়াল, ইকুয়াল হলো রিলেশনাল অপারেটর, এটা মনে রাখবা। রিলেশনাল অপারেটর কোনটা? ইকুয়াল সাইন। আচ্ছা, তো মোটামুটি আমাদের আমি যখন প্রোগ্রামিং ক্লাস নেই তখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে প্রোগ্রামিং যে করাইতেছেন এটা করে আসলে ভবিষ্যৎ কি? ঠিক আছে, এটা অনেক প্রশ্ন আসে, অনেকের কাছ থেকে প্রশ্ন আসে, ভাইয়া প্রোগ্রামিং শিখে আসলে লাভ কি? প্রোগ্রামিং শিখে আমার কি হবে? ঠিক আছে, তো আমি কিছু উত্তর আজকে ভাবলাম যে এটা একটা স্লাইডেই অ্যাড করে দিই। আসলে প্রোগ্রামিং শিখে কি হবে, সেটার উত্তরগুলা অনেকটা তোমরা এরকম হবে। একাডেমিকে ভালো করতে পারবা, কারণ তোমার প্রোগ্রামিং এই যে অধ্যায়টা সেখান থেকে একটা কোশ্চেন আসবেই, এবং একটু কঠিন হলে দুইটাও চলে আসে। একটা তো মাস্ট আসবেই, তোমার এই চ্যাপ্টার থেকে একটা আসবে, এবং তোমার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে দুইটা আসবেই। তো এই একাডেমিকে ভালো করতে পারবা, ভালো প্রোগ্রামার হতে পারবা। বিশ্বাস করো, অনেকেই কিন্তু এই যে যে তোমাদের যখন কলেজ লেভেলে থাকে সেই কলেজ লেভেল থেকে আসলে কোডার হওয়া বা প্রোগ্রামার হওয়া, এই যে যে মনে করো চেষ্টা, সেটা হলো শুরু হয় তার ভিতরে যে একটা জন্ম নেওয়া প্রোগ্রামার হওয়া, সেটা আসলে সে এই সময়টা থেকে শুরু হয় অনেকের। অনেকে আবার স্কুল লেভেল থেকেও করে। তোমরা হয়তো অনেকেই ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্টের নাম এখনো কেউ কেউ শুনছো, কেউ কেউ হয়তো শুনো নাই। বাট এটা কিন্তু মনে করো কলেজ সরি স্কুল লেভেল থেকেই হয়। ধরো যে 7, 8, 9, 10 এর বাচ্চারাও কিন্তু এই কম্পিটিশন গুলা করে। ভালো ভালো প্রোগ্রামার কিন্তু এখান থেকে তৈরি হয়, এবং ফ্রিল্যান্সার হতে পারবা। ঠিক আছে, তোমরা যদি এটা কন্টিনিউ করো, একদিনে তো আর হয়ে যায় না। তোমার তো বেসিক থেকে শুরু করতে হবে। যারা যত ভালো প্রোগ্রামার তারা আসলে একটা সময় দেখা যায় ভালো ভালো ফ্রিল্যান্সার হয়ে যেতে পারতেছে। এখন মোদ্দা কথা কি? মোদ্দা কথা হলো যে অনেকে প্রশ্ন করে টাকা কি থাকবে? এই কারণে দেখো আমরা আসলে শাহিদিন ভাইকে নিয়ে আসছি, শাহিদিন ভাইয়ের অনেক টাকা। তো এখানে লিখছি যে প্রোগ্রামার শিখে কি এরকম টাকা গুনতে পারবা আর কি। ঠিক আছে, তো এরকম টাকা গুনতে পারবা অনেক। তো দেখবা যে তখন আর টাকা হয়ে যাবে। ঠিক আছে, প্রোগ্রামার শিখে তাহলে কি হবে? অনেক টাকা হবে। জিনিসটা আমরা ভালোভাবে নিই যে আমরা আসলে খুব সুন্দর, এটার একটা অপরচুনিটি আছে। কারণ বর্তমান বিশ্বে আইসিটি বা আইটি রিলেটেড জিনিসপাতি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কোডার বা প্রোগ্রামার এটা আসলে প্রত্যেকেই মনে করো যে এক ডিমান্ড আছে।
অনেক ফিল্ড আছে, বাট প্রাইমারি আমি যদি চিন্তা করি, সবাইকে কিন্তু এই বেসিক গুলা জিনিস থেকে শুরু করে তোমার কিন্তু অ্যাডভান্স লেভেল যখন তুমি আস্তে আরো ধীরে যাবা, তখন কিন্তু তোমার এই জিনিসগুলো খুব কাজে দিবে। ঠিক আছে? তো এইটাই ছিল প্রোগ্রামিং শিখে কি লাভ। অনেক লাভ আছে। তুমি যদি ফিউচারে আইটি রিলেটেড কাজ করতে চাও, তাহলে তোমাকে আসলে প্রোগ্রামিং শিখতেই হবে, এটা ম্যান্ডেটরি। তো মোটামুটি আমাদের আজকের ক্লাসটা আসলে শেষ। কিছুটা সময় তোমাদের একটু বেশি নিয়ে ফেলছি, বাট আসলে তোমাদের আজকের আমার এই ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু আমাকে জানাও তো, পুরা ক্লাসটা কেমন লাগছে তোমাদের থেকে একটু শুনতে চাই। আচ্ছা, অনেকে লিখছে, অনেকে ভালো লাগছে, অনেক জোশ লিখছে। আচ্ছা, তো আমি একটা প্রত্যেকটা ক্লাসে যারা আমার নতুন স্টুডেন্ট তাদের জন্য একটা করে আমি প্রত্যেকটা ক্লাসে একটা প্রতিজ্ঞা দেওয়ার চেষ্টা করি তোমাদের। তো আজকের প্রতিজ্ঞাটা একটু চেষ্টা করবে যে প্রতিদিন একটা ভালো কাজ করার। যদি তুমি একটা ভালো কাজ করতে পারো, তাহলে তোমার জীবন এবং আশেপাশের মানুষের জীবন সুন্দর হবে। তো এটা একটা প্রতিজ্ঞা হিসেবে নিতে পারো। যার ইচ্ছা সে গ্রহণ করবা, যার ইচ্ছা সে গ্রহণ করতে পারবা, তাদের জন্য ভালো হবে। আর তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা চাইলে শিখবো জিতবো গ্রুপে তোমরা জানাতে পারো। সেখান থেকে হয়তো বা আমি কিছুটা ইনসাইট পাবো যে আজকের ক্লাসটা কেমন লাগছে। তো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা থাকবে। নেক্সট ক্লাসে হয়তো বা আমি প্রোগ্রামিং ভাষা পর্ব 3 সেখানে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, এবং তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।